ওয়েলকাম টু আওয়ার দ্য ফিজিক্স জিরো চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের সলিউশনগুলো করব। এর সঙ্গেই তোমাদেরকে বলে রাখি, আমরা যে এই প্রশ্নবিচিত্রার যে সিরিজগুলো করছি, ঠিক আছে, প্রশ্নবিচিত্রার যে সলিউশন প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী। তো প্রশ্নবিচিত্রার এই যে কোশ্চেনগুলো রয়েছে, তো প্রশ্নবিচিত্রা পুরো চ্যাপ্টারের যত রকম প্রশ্ন হতে পারে সেগুলোকে পুরো কভার করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই কারণে তোমরা যদি প্রশ্নবিচিত্রার এই কোশ্চেন গুলো করে যেতে পারো তাহলে তোমাদের অলমোস্ট কমন চলে আসবে, ঠিক আছে। চলো আজকে এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন আমরা সলভ করব। প্রথম প্রশ্ন কি রয়েছে, বীজের অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়? বীজের অঙ্কুরোদ্গমটা কি? যখন একটা বীজ বা যে কোনো ফল বা যে কোনো গাছের বীজ, সেটা থেকে যখন গাছটা বৃদ্ধি পায়, এই যে অবস্থা, এটাকে বলা হচ্ছে অঙ্কুরোদ্গম। তাহলে একটা বীজ তোমরা যখন দেখবে যে যেটা নর্মালি অবস্থায় শুকনো অবস্থায় রাখা হয়, সেটা কিন্তু সেখান থেকে অঙ্কুরোদ্গম হয় না, ঠিক আছে। তো সেটাকে আহ, কিছু কন্ডিশনের মধ্যে দিতে হয়, তার কিছু শর্ত রয়েছে যার জন্য সেটা হয় না। তাহলে বীজের অঙ্কুরোদ্গমটা কি? বীজের অঙ্কুরোদ্গমটা তোমরা কি লিখবে? বীজের অঙ্কুরোদ্গম হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে জল, অক্সিজেন এবং উষ্ণতার প্রভাবে বীজের সুপ্ত অবস্থা দূর করে বৃদ্ধিপ্রাপ্ত হয় এই এবং বাইরে উন্মুক্ত হয়, তাকে বলা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম, ঠিক আছে। পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন রয়েছে, মৃদভেদী ও মৃদগত অঙ্কুরোদ্গমের পার্থক্য লেখো। তো বীজের অঙ্কুরোদ্গম যেটা তোমাদেরকে বলছিলাম, বীজের অঙ্কুরোদ্গম এটা আবার তিন ধরনের, ঠিক আছে। এক নম্বরে হচ্ছে মৃদভেদী, দুই নম্বর মৃদগত, আর একটা হয়েছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। তাহলে প্রথম যদি দেখি যে মৃদভেদী অঙ্কুরোদ্গমটা কি। মৃদভেদী অর্থাৎ মাটি ভেদ করে উপরে উঠবে, এটাকে বলা হচ্ছে মৃদভেদ। তাহলে যে অঙ্কুরোদ্গমে, বীজের অঙ্কুরোদ্গমে বীজপত্রটি বীজত্বক ভেদ করে মাটির উপরে উঠে আসে, সেটাকে বলা হচ্ছে মৃদভেদী। আর মৃদগতটা কি? বীজ মাটির ভিতরেই থেকে যাবে, উপরে উঠে আসবে না, সেটাকে বলা হচ্ছে মৃদগত অঙ্কুরোদ্গম। আর জরায়ুজ অঙ্কুরোদ্গম এটা কি? যে এটা একটা স্পেশাল টাইপের অঙ্কুরোদ্গম, যেটা নর্মালি গরান গেওয়া গাছে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। লবণাক্ত সমুদ্রের ধারে যে সুন্দরবনের গাছগুলোতে দেখা যায়। এক্ষেত্রে কি হয়, যে বীজ ফল থেকে নির্গত না হয়ে ফলের মধ্যে থাকাকালীন, অর্থাৎ একটা ফল যখন গাছ থেকে নিচে পড়ে, ঠিক আছে, তো সেই ফল পড়ার আগে, ফলটা যখন গাছে থাকে তার মধ্যেই বীজটা, চারা গাছ সেখানে বীজটা, বীজপত্র নির্গত হয়ে সেইটাকে বলা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। তাহলে জরায়ুজ অঙ্কুরোদ্গমটা কি? না, যখন গাছের মধ্যে, ফলের মধ্যে থাকা অবস্থায় বীজ থেকে অঙ্কুরোদ্গমের সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। তাহলে এই কন্ডিশনে কি হবে? এই কন্ডিশনে আহ বীজটা ফলের মধ্যে থাকবে আর গাছের উপরে থাকবে, কিন্তু মাটিতে আসবে না, ঠিক আছে। মাটিতে এসে যখন পড়বে অলরেডি তখন অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে। তাহলে মৃদভেদী মৃদগতটা বলে দিলাম, তোমরা পার্থক্য লিখে নেবে। নাম্বার থ্রি, কোশ্চেন নাম্বার থ্রিতে কি বলা হয়েছে? বীজের অঙ্কুরোদ্গমের সময় সঞ্চিত খাদ্যের সরলীকরণ ও পরিবহন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাহলে খাদ্যের সরলীকরণ ও পরিবহন এটা কোন হরমোন নিয়ন্ত্রণ করে? এটা করে জিব্বেরেলিন। জিব্বেরেলিক অ্যাসিড, ঠিক আছে। পরের প্রশ্ন কি দিয়েছে, বীজের অঙ্কুরোদ্গম প্রতিরোধকারী হরমোনটির নাম। প্রতিরোধ করে সে হরমোনটা হচ্ছে
অ্যাবসিসিক অ্যাসিড, এবিএ। ঠিক আছে, অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন কি দেওয়া হয়েছে? 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরের কোশ্চেন, বীজের অঙ্কুরোদ্গমের সময় জল শোষণের ফলে কি কি পরিবর্তন ঘটে? জল শোষণ করলে কি কি পরিবর্তন দেখা যায়? তাহলে আহ, জল শোষণের ফলে যদি একটা বীজকে দেখা যায় যে বীজ টক কি হয় না, বীজটা স্ফীত হয়। ঠিক আছে, স্ফীত হওয়ার কারণে বীজটা নরম হয়। ঠিক আছে, যার কারণে অভ্যন্তরীণ জলটা যখন বাইরে থেকে ভিতরে গিয়ে একটা চাপের সৃষ্টি হচ্ছে, অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হচ্ছে, তার ফলে বীজ ত্বকটি ফেটে যায়। তাহলে প্রথমে কি দেখতে পাবো আমরা? প্রথমে দেখতে পাবো যে জল শোষণের ফলে প্রথমে বীজটা স্ফীত হচ্ছে। ঠিক আছে, 2 নম্বরে জলের উপস্থিতির কারণে বীজে যে আদ্র বিশ্লেষক উৎসেচক রয়েছে, ঠিক আছে, সেগুলো সক্রিয় হয়ে ওঠে। তাহলে দুইটা দেখতে পাচ্ছি। 1 নম্বরে হচ্ছে বীজটা স্ফীত হয়ে উঠছে, 2 নম্বরে চলে আসছে যে উৎসেচক রয়েছে, ঠিক আছে, সেই উৎসেচক গুলো সক্রিয় হয়ে উঠছে। 3 নম্বরে যেতে পারো কোষ বিভাজিত হচ্ছে। আর 4 নম্বরে সবাত শোষণ হয়। তাহলে এগুলো পরিবর্তন দেখা যাচ্ছে 4 নম্বরে। 5 নম্বরের কোশ্চেন কি বলা হয়েছে? বীজের অঙ্কুরোদ্গমে ফাইটোক্রোমের ভূমিকা সংক্ষেপে লেখো। ফাইটোক্রোম, ফাইটোক্রোম অর্থাৎ আলোক শোষণকারী এক প্রকার প্রোটিন যেটা উদ্ভিদের পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে ফাইটোক্রোম। তো আলোর উপর ডিপেন্ড করে ফাইটোক্রোম বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো বিশেষত 2 ধরনের আলো শোষণ করে। 1 নম্বরে হচ্ছে লাল আলো, আর একটা হচ্ছে 5 নম্বরে, একটা হচ্ছে পিআর আর একটা হচ্ছে এফপিআর। ঠিক আছে, এটা হচ্ছে রেড লাইট, লাল আলো শোষণকারী রূপ। ঠিক আছে, আর এটা হচ্ছে ফার রেড লাইট। এটা ভুল লিখলাম, পিএফআর হবে। ঠিক আছে, পিএফআর। তো রেড লাইট যেটা আছে, এটা কি করে 660-এর কাছাকাছি ন্যানোমিটারের কাছাকাছি আলো শোষণ করে। আর ফার রেড লাইট যেটা রয়েছে, এটা 730-এর কাছাকাছি ন্যানোমিটারের কাছাকাছি লাইট অ্যাবজর্ব করে। তাহলে তাহলে লাইট অ্যাবজর্ব করলে, অর্থাৎ লাইট অর্থাৎ কি, লাইট অর্থাৎ এনার্জি। ঠিক আছে, তো এনার্জি অ্যাবজর্ব করার ফলে কি হবে, ফাইটোক্রোম সেটা বীজের অঙ্কুরোদ্গমটাকে সক্রিয় করার একটা সিগন্যাল পাঠাবে। ঠিক আছে, তাহলে লাইট অ্যাবজর্ব হলো। ঠিক আছে, দুটো এই যে রেড লাইট আর ফার রেড লাইট দুটো বিভিন্ন ধরনের গাছে দেখতে পাওয়া যায়, একই গাছে আমাদের দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে আলো শোষণ করার ফলে অঙ্কুরোদ্গম সক্রিয়করণে ভূমিকা পালন করে। তাহলে এটা হয়ে গেল 5 নম্বরে। 6 নম্বরে কি বলা হয়েছে? আলোক রূপান্তর ভবন, ফটোমরফোজেনেসিস কি? তো এই যে ঘটনাটা বলছিলাম, ফাইটোক্রোম, ফটো অর্থাৎ আলো, ঠিক আছে, ফোটন কণা, মরফোজেনেসিস রূপান্তর। তাহলে আলোর উপস্থিতিতে, তাহলে ফটোমরফোজেনেসিসটা কি? ফটোমরফোজেনেসিসটা হলো যে আলোর উপস্থিতিতে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের যে পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটাকে বলা হচ্ছে ফটোমরফোজেনেসিস। কিন্তু সালোক সংশ্লেষটা নয়, ফটোসিনথেসিসটা আলাদা। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ ছাড়া আলোর উপস্থিতিতে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে যে পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটাকে বলা হচ্ছে আলোক রূপান্তর ভবন বা ফটোমরফোজেনেসিস। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? বৃদ্ধি ও পরিস্ফুরণ বা বিকাশের সংজ্ঞা দাও। তাহলে বৃদ্ধিটা কি না, উদ্ভিদের আকার, আয়তন এবং শুষ্ক ওজন স্থায়ী এবং অপরিবর্তনীয়ভাবে
বেড়ে যাওয়াকে বলা হচ্ছে বৃদ্ধি বা গ্রোথ। ঠিক আছে, তাহলে বৃদ্ধিটা কি? বৃদ্ধিটা হচ্ছে আকার আয়তনের পরিবর্তন হবে। ঠিক আছে, আকার আয়তন এবং শুষ্ক ওজন। আর পরিস্ফুটন বা বিকাশ, বিকাশটা কি না, উদ্ভিদের কার্যগত এবং গঠনগত পর্যায়ক্রমিক পরিবর্তন। ঠিক আছে, বিকাশ তাহলে যেমনটা বীজ থেকে বীজের অঙ্কুরোদ্গম, সেখান থেকে গাছ তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে বিকাশ। আর বৃদ্ধিটা কি? বৃদ্ধিটা হচ্ছে কোষের আকার বাড়ছে, বা গাছের ছোট গাছ থেকে বড় গাছে রূপান্তর, তার শুষ্ক একটা ওজন বাড়ছে। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে বৃদ্ধি। তাহলে এই সংজ্ঞা তোমরা বই থেকে দেখে নেবে। ঠিক আছে, ভালোভাবে দেওয়া রয়েছে সংজ্ঞা। বৃদ্ধি ও পরিস্ফুটনের পার্থক্য এটাও লিখে নেবে। নেক্সট কি বলেছে, বৃদ্ধি ও বিভেদ উন্নততর উদ্ভিদে স্বাধীনভাবে ঘটে, ব্যাখ্যা কর। আচ্ছা, আগের কোশ্চেনে একটা বলে দিই, বৃদ্ধি ও পরিস্ফুটনে যেখানে বলেছিলাম, বৃদ্ধিটা কি? বৃদ্ধিটা বললাম যে কোষের আকার আয়তন শুষ্ক ওজন বৃদ্ধি। ঠিক আছে, আর বিকাশটা কি হবে তাহলে? বিকাশটা হচ্ছে বৃদ্ধি প্লাস পৃথকীকরণ, অর্থাৎ যে আহ, কোষের আকার বা আয়তন বাড়ছে, কোষের আয়তন বাড়ার ফলে সেখান থেকে কোষ বিভাজন হচ্ছে। ঠিক আছে, বিভাজন হয়ে বহু কোষ উৎপন্ন হচ্ছে, এটাকে একসঙ্গে পুরোটাকে বলা হচ্ছে বিকাশ। ঠিক আছে, এটা তাহলে মনে রাখবে। যে কোশ্চেনটা আমরা বলছিলাম, যে কোশ্চেন নাম্বার 9, বৃদ্ধি ও বিভাজন উন্নতর উদ্ভিদের সাইজ বাড়বে। তাহলে প্রথমে তোমরা লিখবে যে বৃদ্ধি ও বিভেদন বা ডিফারেন্সিয়েশন উন্নততর উদ্ভিদে স্বাধীনভাবে ঘটে। ঠিক আছে, না প্রথমে বৃদ্ধিটা কিভাবে ঘটে? বৃদ্ধি বলতে কোষের আকার আয়তন সংখ্যা শুষ্ক ওজনের বৃদ্ধি। ঠিক আছে, তাহলে এখানে দুটো স্টেজ দেখা যায়। ফার্স্ট স্টেজে কি হয়? সেল ডিভিশন হয়, সেলের আকার। কোশ্চেন নাম্বার 9, 1 নম্বরে সেল ডিভিশন। কোষের আয়তন যত বাড়বে সেখান থেকে একটা নির্দিষ্ট আয়তনের পরে সেল ডিভিশন হয়ে যাবে। আর 2 নম্বরে কি হবে? সেলের এক্সপেনশন, অর্থাৎ আয়তন বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে বৃদ্ধির ক্ষেত্রে দুটো স্টেজ দেখতে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে সেলের আয়তন বৃদ্ধি পাচ্ছে এবং তারপরে সেল ডিভিশন হয়ে যাচ্ছে। আর যদি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বলি, ঠিক আছে, সেখানে কি হবে না, সেখানে দেখতে পাওয়া যাবে যে বিভিন্ন ধরনের উদ্ভিদ টিস্যু গঠিত হচ্ছে, যেমন জাইলেম, ফ্লোয়েম। এছাড়া যদি দেখতে যাই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, বিভিন্ন গঠন, স্তম্ভকলার গঠন হচ্ছে। তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই দুটো প্রসেস, বৃদ্ধি ও ডিফারেন্সিয়েশন, উন্নততর উদ্ভিদে স্বাধীনভাবে দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন কি বলা রয়েছে, প্রদত্ত ক্ষেত্রগুলিতে কোথায় বিভেদন, বিপরীত বিভেদন ও পুনর্বিভেদন ঘটছে তা উল্লেখ করো। তো প্রথমে আমাদের দিয়েছে ফেলোজেন ও ফেলেম, ফেলোজেন থেকে ফেলেম ও ফেলোডাম সৃষ্টি, দুইটা ঘটনা দিয়েছে। ঠিক আছে, 1 নম্বর বলেছে ফেলোজেন থেকে ফেলেম ও ফেলোডাম সৃষ্টি হচ্ছে, আর 2 নম্বরে বলেছে উদ্ভিদের পাতায় রক্ষী কোষের সৃষ্টি হচ্ছে। তাহলে প্রথম যেটা রয়েছে ফেলোজেন থেকে ফেলেম ও ফেলোডাম, এটা কখন হয়? এটা পুনর্বিভেদন বা রিডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আর বিতে যেটা রয়েছে উদ্ভিদের পাতার রক্ষী কোষের সৃষ্টি, এটা দেখা যায় বিভেদন প্রক্রিয়া। ঠিক আছে, আর বিপরীত বিভেদনে তোমরা কি দেখতে পাবে? তোমরা দেখতে পাবে যে ফেলোজেন তৈরি হচ্ছে ভাজক কলার কোষ থেকে, ভাজক কলা থেকে ফেলোজেন তৈরি হচ্ছে, সেটা হয়ে যাবে বিপরীত বিভেদন। রক্ষী কোষের যেটা এক্সাম্পল রয়েছে, এটা রয়েছে বিভেদন। আর পুনর্বিভেদন ফেলোজেন থেকে ফেলেম এবং ফেলোডাম। 10 নম্বরের প্রশ্ন হয়ে গেল। 11 নম্বরে কি বলেছে, লেখচিত্রের সাহায্যে বৃদ্ধির দশাগুলি কি কি তা দেখাও। তো লেখচিত্রের মাধ্যমে কেমন ভাবে দেখাবে?
দেখাচ্ছি আমি, এটা বইতে রয়েছে তোমাদের, যদিও এটা গ্রাফ করে দেবে। আরে, তাহলে এটা একটা গ্রাফ হলো, ঠিক আছে। এটা এক্স আর এটা ওয়াই। এখানে কি করবে, যে সিগময়েড কার্ভ রয়েছে, ঠিক আছে, তোমরা ভালো করে আঁকবে, আমি অতটা ভালো করে হচ্ছে না। আর এটার প্রথম যে স্টেজটা রয়েছে, এই যে স্টেজটা রয়েছে, ঠিক আছে, একটা স্টেজ, তিনটে টোটাল স্টেজ রয়েছে। তাহলে এই প্রথম যে স্টেজটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা ল্যাগ স্টেজ বা ল্যাগ ফেজ, ল্যাগ দশা। এটা হচ্ছে ল্যাগ ফেজ, ঠিক আছে। এটা ল্যাগ ফেজ, ল্যাগ ফেজে কি হবে, ধীরে ধীরে বৃদ্ধি পাবে, একটা এই লিমিটের পরে এখান থেকে দ্রুত বৃদ্ধি পাবে, ঠিক আছে, এই স্টেজ পর্যন্ত। তাহলে এটা কি স্টেজ হয়ে যাবে, এটা হয়ে যাবে লগ স্টেজ, লগ ফেজ। আর লাস্টে যেটা রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে স্টেশনারি ফেজ। স্টেশনারি না, মানে এটা বৃদ্ধি এই পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পরে আর বৃদ্ধি হবে না, গ্রোথ এই পর্যন্তই সীমিত। তাহলে এটাকে বলতে পারো লিমিটেড গ্রোথ। লিমিটেড গ্রোথ কেন, কারণ এখানে যখন প্রয়োজন হবে তখন সেটা বৃদ্ধি পাবে, তাছাড়া এমনি নর্মালি বৃদ্ধি পাবে না, ঠিক আছে। লিমিটেড গ্রোথ ফেজ। তাহলে এটা হয়ে গেল লেখচিত্র। কত নম্বর করছিলাম, 11 নম্বরের অ্যান্সার। 12 নম্বরে কি বলেছে, তাহলে এটা পুরোটা মুছে দিচ্ছি, তোমরা পজ করে লিখে নেবে। নেক্সট কোশ্চেন রয়েছে, মুখ্য বৃদ্ধিকাল বলতে কি বোঝো। এই যে স্টেজটা দেখেছিলাম যে, ঠিক আছে, এই যে স্টেজ, ঠিক আছে, এই জিরো থেকে শুরু করে, অর্থাৎ বৃদ্ধি থেকে শুরু করে শেষ পর্যন্ত, এই স্টেজ পর্যন্ত যে সময়কাল, ঠিক আছে, যে বৃদ্ধিকাল পর্যন্ত গ্রোথ হচ্ছে,
শুষ্ক ওজন বা আকার আয়তনের বৃদ্ধি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে মুখ্য বৃদ্ধিকাল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে 12 নম্বর হয়ে গেল। 13 নম্বরে কি বলেছে, প্রাথমিক অবস্থায় ধীর গতিতে বৃদ্ধিকে কোন দশা বলা হয়? তো প্রথমে যে লেখচিত্রের প্রথম স্টেজ যেটা ছিল, ঠিক আছে, তো সেখানে দেখেছিলাম ল্যাগ ফেজ। ল্যাগ ফেজে কি ছিল, ধীর গতিতে বৃদ্ধি হচ্ছিল, সেটাকে বলা হচ্ছে, তাহলে কি হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে ল্যাগ ফেজ। ঠিক আছে, 13 প্রথমটা হয়ে যাবে ল্যাগ ফেজ। দ্বিতীয় কি বলেছে, জীবের বৃদ্ধির হার কোন দশায় দ্রুত হয়? দ্রুত কোন দশায় হয়? লগ ফেজে দ্রুত হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, উদ্ভিদের বৃদ্ধির দশাগুলি উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 14। মূলত 3টি দশা দেখা যায়। ঠিক আছে, তো 1 নম্বরে হচ্ছে সেল ডিভিশন ফেজ। ঠিক আছে, কোষ বিভাজন দশা। ঠিক আছে, কোষ বিভাজন দশা। 2 নম্বরে কোষ বিভাজন দশাটা কি, যে দশায় উদ্ভিদের কোষ আকার আয়তনে বৃদ্ধি পাবার পরে আহ, বিভাজিত হয়ে বিভাজিত কোন দশায় হবে, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য অপত্য কোষ সৃষ্টি করে, সেটা বলে যাচ্ছে কোষ বিভাজন দশা। 2 নম্বরে কি আছে, ইলংগেশন ফেজ অর্থাৎ দীর্ঘীকরণ দশা। দীর্ঘীকরণ দশা। দীর্ঘীকরণ দশাতে কি হবে, যে কোষ বিভাজনের আগে, ঠিক আছে, কোষের আয়তন দীর্ঘায়িত হবে, অর্থাৎ কোষের যে আয়তন বৃদ্ধি পাবে এই দশায়। আর 3 নম্বর দশার নাম কি আছে, ম্যাচুরেশন ফেজ বা পরিণত দশা। পরিণত দশা, ম্যাচুরেশন ফেজ, অর্থাৎ কোষ সম্পূর্ণ আকারে বৃদ্ধি হয়ে যাওয়ার পরে সেখান থেকে নতুন যে কাজ অনুযায়ী বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রূপান্তরিত হয়, এটাকে বলা যাচ্ছে পরিণতির দশা। পরিণতির দশার পরে কি হয়, বিভেদন বা ডিফারেন্সিয়েশন ঘটে। তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলবে, 13 নম্বর 14 নম্বর প্রশ্ন হয়ে গেল। 15তে কি বলেছে, চূড়ান্ত বৃদ্ধির হার ও আপেক্ষিক বৃদ্ধির হারের সংজ্ঞা দাও। তো উদ্ভিদ বৃদ্ধির হার সেটা কি, যে উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে প্রতি একক সময়ে যে বৃদ্ধি, সেটাকে উদ্ভিদের হার বলা হয়। হার মানে কি, বৃদ্ধি বাই টাইম, প্রত্যেকটা মুহূর্তে যে বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ প্রতি একক সময়ে যে বৃদ্ধি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বৃদ্ধির হার। বৃদ্ধির হার 2 ধরনের, চূড়ান্ত বৃদ্ধির হার আর আপেক্ষিক বৃদ্ধি, 2 ধরনের মানে রিলেট করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাবসলিউট গ্রোথ রেট আর একটা হচ্ছে রিলেটিভ গ্রোথ রেট। অ্যাবসলিউট বা চূড়ান্ত বৃদ্ধির হার যেটা, সেটা কি হয়, কোনো উদ্ভিদের একক সময়ে বৃদ্ধির হার যেহেতু বলেছে, তাহলে একক সময়ে যে বৃদ্ধি হয় সেটা বলা হচ্ছে চূড়ান্ত বৃদ্ধির হার বা অ্যাবসলিউট গ্রোথ রেট। আর রিলেটিভটা কি হবে বা আপেক্ষিকটা কি হবে, একক সময়ে যে আয়তনের বৃদ্ধি পায়। তাহলে অ্যাবসলিউটে কি হয়, একক সময়ে যে বৃদ্ধি ঘটে সেটাকে বলা হচ্ছে চূড়ান্ত বৃদ্ধি, অর্থাৎ ওভারঅল গ্রোথ, সেটা হচ্ছে চূড়ান্ত বৃদ্ধি। আর রিলেটিভ কি হবে, আয়তনে যে বৃদ্ধি ঘটে সেটাকে বলা হচ্ছে রিলেটিভ বা আপেক্ষিক বৃদ্ধি হার। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি ও গৌণ বৃদ্ধি কাকে বলে? তাহলে প্রাথমিক বৃদ্ধি আর গৌণ বৃদ্ধি। প্রাথমিক বৃদ্ধিটা কি, যে উদ্ভিদের প্রাথমিক ভাজক কলা, ঠিক আছে, প্রাইমারি প্রাথমিক ভাজক কলা
কার্যকলাপের ফলে যে বৃদ্ধি ঘটে, অর্থাৎ প্রাইমারি বা প্রাথমিক ভাজক কলা থেকে যে বৃদ্ধি হচ্ছে সেটাকে বলছি প্রাথমিক বৃদ্ধি। আর গৌণ বৃদ্ধিটা কি? গৌণ ভাজক কলা থেকে যে বৃদ্ধি ঘটে, অর্থাৎ গৌণ ভাজক কলা থেকে গৌণ ভাজক কলার কার্যকলাপের ফলে যে বৃদ্ধি ঘটে সেটা বলা হচ্ছে গৌণ বৃদ্ধি। গৌণ বৃদ্ধিতে আরেকটা হয় যে দুটো কলাই কাজ করছে, প্রাথমিক কলাও কাজ করছে, গৌণ গৌণ কলাও ভাজক কলা কাজ করছে। তাহলে দুটো ভাজক কলার যৌথভাবে, ঠিক আছে, কার্যকলাপের ফলে যে বৃদ্ধি ঘটছে সেটা হয়ে যাচ্ছে গৌণ বৃদ্ধি। গৌণ বৃদ্ধির এতে আমরা দেখতে পাবো যে ক্যাম্বিয়ামের বিভাজন হচ্ছে, ঠিক আছে, ক্যাম্বিয়ামের বিভাজন ঘটছে, আর প্রাথমিকে ক্যাম্বিয়ামের বিভাজন ঘটে না। 17 নম্বর কোশ্চেন কি বলছে? এককোষী উদ্ভিদ ও বহুকোষী উদ্ভিদের বৃদ্ধির সমীকরণ দুটি লেখো। অর্থাৎ যে গ্রোথ রেটের যে সমীকরণ আছে, ঠিক আছে, এককোষী উদ্ভিদের ক্ষেত্রে কি আছে? এককোষীর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে W1 is equal to W0 into e to the power r into t। W1 টা কি? না, W1 টা হলো কোষের চূড়ান্ত সংখ্যা বা অঙ্গের দৈর্ঘ্য, ঠিক আছে। আর W0 টা কি? কোষের প্রাথমিক অঙ্গের সংখ্যা বা অঙ্গের দৈর্ঘ্য, ঠিক আছে। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। আর এটা কি? যে গ্রোথের রেট, ঠিক আছে, বৃদ্ধির হার। আর টিটা হলো সময়। তাহলে হয়ে গেল এককোষীর ক্ষেত্রে। আর বহুকোষীর ক্ষেত্রে কি পাবো? বহুকোষীর ক্ষেত্রে পাবো যে LT, T ফর টাইম, সমান L0 প্লাস RT। তাহলে LTটা কি হবে? টি সময় দৈর্ঘ্য। L0টা কি? প্রাথমিক সময়ে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ের দৈর্ঘ্য। আরটা রেট বা বৃদ্ধির হার, এটা টাইম। তাহলে এটা পেয়ে গেল। 17 নম্বর প্রশ্ন হয়ে গেল। 18 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি রাবার ব্যান্ডকে প্রসারিত করে ছেড়ে দিলে তা পুনরায় আগের অবস্থানে ফিরে আসে, কিন্তু বাবল গামকে প্রসারিত করে ছেড়ে দিলে তা পুনরায় তার আগের অবস্থানে ফিরে আসে না। এই দুটি পদ্ধতির মধ্যে কি পার্থক্য দেখা যায় তা উদ্ভিদের বৃদ্ধির বর্ণনা দ্বারা ব্যাখ্যা করো। দেখো, এই দুটো ঘটনাকে দুই ভাবে বর্ণনা করা যায়। প্রথমে যদি আমরা দেখি রাবার ব্যান্ড, ঠিক আছে, তাহলে রাবার ব্যান্ড কি হয়? ইলাস্টিসিটি, ঠিক আছে, ইলাস্টিসিটির ফলে কি হয়? সেটা পুনরায় তার অবস্থানে ফিরে আসে। এটা উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হয়? যে যদি ধরো এটা ধরে নাও যে রাবার ব্যান্ডটা হচ্ছে উদ্ভিদের কোষ, ঠিক আছে, তো রাবার ব্যান্ড বা উদ্ভিদের কোষটাকে টানলে তাদের মধ্যে যে কোষগুলোর প্রাথমিক কোষ প্রাচীর যেটা রয়েছে সেটা, ঠিক আছে, তো সেটা সাময়িকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা বেড়ে যায়। তো যখন চাপটা ছেড়ে দিচ্ছি আমরা, তখন প্রাথমিক কোষ প্রাচীর পুনরায় তার অবস্থানে ফিরে আসে। সেক্ষেত্রে কি হচ্ছে? বৃদ্ধি বৃদ্ধি পাওয়ার ফলে সেখানে একটা ভ্যাকাম সৃষ্টি হচ্ছে বা চাপের ঘাটতি রয়ে যাচ্ছে, যার কারণে সেটা চলে আসছে।
2 নম্বরে যদি দেখি যে বাবল গাম, ঠিক আছে, বাবল গাম কি হয়, বাবল গামকে টানলে তার অণুগুলি বা স্থায়ীভাবে নতুন অবস্থানে থেকে যায়, ঠিক আছে, যেহেতু সেক্ষেত্রে অস্থায়ী পরিবর্তনের ক্ষেত্রে ঘটে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে পুনরায় নিজের পজিশনে আসতে পারে না। তো এই ঘটনাটাকে কি বলা হয়, প্রথম ঘটনাকে এটাকে বলবো আমরা ইলাস্টিসিটি, রাবার ব্যান্ড, ঠিক আছে। আর দ্বিতীয় যে বাবল গাম রয়েছে এটাকে বলবো আমরা প্লাস্টিসিটি। প্লাস্টিসিটিতে কি হয়, নতুন করে তার অবস্থানে থেকে যায়, অর্থাৎ যে আমরা টেনে যে টেনে ছেড়ে দিলাম সেটা তার পুনরায় নিজের অবস্থানে প্রাথমিক অবস্থানে আসবে না, সেখানে কি হয়ে যাবে, যে নতুন অবস্থায় টেনে দিলাম ওখানেই থেকে যাবে, ঠিক আছে। তো এটা উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে কোষ প্রাচীরের প্রসারণ এবং নতুন উপাদানের সংশ্লেষের ফলে কোষের স্থায়ী বৃদ্ধি হয়, ঠিক আছে। মানে বুঝতে পেরেছে নাকি? আর আমি আর আগে বলে দিচ্ছি যে কোষ, ধরো যে কোষ প্রাচীর যেটা রয়েছে, ঠিক আছে, সেটা স্থায়ীভাবে টেনে ছেড়ে দিলে কি হয়, সেখানে নতুন উপাদানের সংযোগের ফলে, অর্থাৎ নতুন সেল তৈরির ফলে সেটা তার নিজের অবস্থানে আসতে পারে। তার নেক্সট কোশ্চেন কি রয়েছে, 18 হয়ে গেল। 19 নম্বরে উদ্ভিদ দেহের একটি বৃদ্ধি সহায়ক, একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম। বৃদ্ধি সহায়ক, তোমরা এক্সাম্পল দিতে পারে জিববেরেলিন অ্যাসিড বা জিববেরেলিন। বৃদ্ধি প্রতিরোধক হয়ে অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে। উদ্ভিদের দুটি পরিমাপক, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক দুটি যন্ত্রের নাম লেখো। 1 নম্বরে তোমরা দিতে পারো যে গ্রোথ মিটার। গ্রোথ মিটারের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায়। 2 নম্বরে দিতে পারো অক্সানোমিটার। অক্সানোমিটার, তাহলে এই দুটো যন্ত্রের নাম হয়ে গেল। এরপরে আমরা যাব 20 নম্বর প্রশ্ন হয়ে গেল। 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন বলেছে বর্ষ বলয় বা বৃদ্ধি বলয় বলতে কি বোঝো। তোমরা বৃদ্ধি বলয়, ঠিক আছে, বৃদ্ধি বলয়টা কি, তোমরা একটা বড় গাছ কাটলে, ঠিক আছে, গাছের গুঁড়ি যেটা বলে আর কি, গুঁড়ি কাটলে দেখতে পাবে যে তার মধ্যে বিভিন্ন ধরনের স্তর রয়েছে, একটা রিং টাইপের স্তর রয়েছে অনেকগুলো, এটাকেই বলা হচ্ছে বৃদ্ধি বলয়। বৃদ্ধি বলয়টা কি, যে বহু বর্ষজীবী যে যে সকল দ্বিবীজপত্রী উদ্ভিদ রয়েছে, ঠিক আছে, তাদের একটা নির্দিষ্ট ঋতুতে ক্যাম্বিয়ামের অ্যাক্টিভিটির ফলে বা সক্রিয়তার ফলে গৌণ জাইলেমের আহ, একটা স্তর গঠন হয় প্রত্যেক একটা সিজনে বা ঋতুতে। তো যত বছর যাবে, ঠিক আছে, প্রত্যেকবারে একটা করে সার্কেল তৈরি হচ্ছে বা গৌণ বলয় তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই বলয় সৃষ্টি হচ্ছে, এই বলয়টাকে বলা হচ্ছে বর্ষ বলয়, বর্ষ বলয় বা বৃদ্ধি বলয়। বর্ষ বলয় কেন বলা হয়, কারণ এটা অ্যানুয়ালি ঘটে, অর্থাৎ প্রতি বছরে একটা নির্দিষ্ট ঋতুতে এটা বলয়টা সৃষ্টি হয়। এই বলয়ের থেকে কি পাওয়া যায়, এই বলয় থেকে গাছের বয়স নির্ণয় করা যায়, ঠিক আছে, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, ডি ডিফারেন্সিয়েশন আর রি ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য। এ দুটো বই থেকে লিখে নেবে, বইয়ের রয়েছে ভালো করে। একটি নাইট্রোজেন ঘটিত আর একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো। নাইট্রোজেন ঘটিত যদি দেখা যায় যে 23, নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেন ঘটিত অক্সিন পাবে, ঠিক আছে। আর নাইট্রোজেন ছাড়া, নাইট্রোজেন ছাড়া জিববেরেলিক অ্যাসিড, ইথিলিন, ইথিলিন, জিববেরেলিক অ্যাসিড, এগুলো পাওয়া যাবে, ঠিক আছে।
নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দুটি কৃত্রিম ও দুটি প্রকল্পিত উদ্ভিদ হরমোনের নাম লেখো। তাহলে কৃত্রিম কৃত্রিম হরমোনটা কি? কৃত্রিম হরমোন হলো যেটা আর্টিফিশিয়ালি বা কৃত্রিম ভাবে তৈরি করা হয়, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কৃত্রিম হরমোন। তাহলে কৃত্রিম হরমোনের উদাহরণ কি পাওয়া যাবে? কৃত্রিম হরমোনের উদাহরণ পাওয়া যাবে NAA। এর পুরো নাম কি? এর পুরো নাম হলো ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। আরেকটা হয়ে যাচ্ছে কাইনেটিন। এই দুটো হচ্ছে কৃত্রিম হরমোন। কাইনেটিনটা কি? অ্যাকচুয়ালি সাইটোকাইনিনের কৃত্রিম ফর্ম, যেটা কৃত্রিম হিসেবে সাইটোকাইনিন বানানো হয়, সেটা হয়ে যাচ্ছে কাইনেটিন। আর প্রকল্পিত হরমোনটা কি? যে প্রকল্পিত হরমোন উদ্ভিদে উপস্থিত রয়েছে কিন্তু তার কাজ সম্পর্কে এখনো জানা যায়নি, ঠিক আছে, আবিষ্কার করা যায়নি এখনো কাজ তার কি, সেটা হয়ে যাচ্ছে প্রকল্পিত হরমোন। প্রকল্পিত এক্সাম্পল কি দেওয়া যায়? এক্সাম্পল হচ্ছে ভার্নালিন, এছাড়াও রয়েছে ফ্লোরিজেন, ভার্নালিন, ফ্লোরিজেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, যে অক্সিন কি, এর রাসায়নিক নাম হলো, নাম লেখো। অক্সিন হলো একটা উদ্ভিদ হরমোন, প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, ঠিক আছে, যেটা উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয় এবং প্রাকৃতিকভাবে পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে উদ্ভিদ প্রাকৃতিক হরমোন। তাহলে অক্সিন হলো একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, এর রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA, ঠিক আছে, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, IAA। ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তোমার হাতের লেখা এখানে খারাপ হচ্ছে, তোমরা বুঝে নেবে, ঠিক আছে, যেটা আমি বলছি এটা শুনে লিখে নেবে। তাহলে 25 হয়ে গেল। 26-এ কি বলেছে, অগ্রস্ত প্রকটতা কাকে বলে? অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী হরমোন। অগ্রস্ত প্রকটতা কি? যে গাছের অগ্রস্ত মূলের উপস্থিতিতে কাক্ষিক মুকুল বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ গাছের যে উপরের মূল রয়েছে, ঠিক আছে, উপরের অগ্রমুকুল রয়েছে, ঠিক আছে, সেটা যখন থাকে তখন তার শাখা প্রশাখা অতটা বৃদ্ধি পায় না। কিন্তু যখন সেই উপরের অংশটা কেটে দেওয়া হচ্ছে তখন দেখা যাবে যে তার পাশের অর্থাৎ কাক্ষিক মুকুল বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে অগ্রস্ত প্রকটতা। অগ্রস্ত প্রকটতার সংজ্ঞা কি লিখবে? অগ্র অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুল বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই ঘটনাটাকেই বলা হচ্ছে অগ্রস্ত প্রকটতা। তাহলে অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী হরমোন কি হবে? অক্সিন, ঠিক আছে, অক্সিন। নেক্সট কোশ্চেন কি বলেছে, অক্সিনের জৈব সংশ্লেষে যে অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন হয় তার নাম লেখো। অক্সিনের জৈব অ্যাসিড যখন সংশ্লেষ করা হয় 27, সেখানে কি অ্যামাইনো অ্যাসিড লাগে? সেখানে অ্যামাইনো অ্যাসিড লাগে ট্রিপ্টোফ্যান, ঠিক আছে। ট্রিপ্টোফ্যান। আর নেক্সট কোশ্চেন কি বলে রয়েছে, একটি প্রাকৃতিক অক্সিনের এক্সাম। প্রাকৃতিক অক্সিন IAA দিতে পারো, ঠিক আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IBA, ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড, এগুলো হচ্ছে প্রাকৃতিক অক্সিনের এক্সাম্পল। যদি বলা হয় যে কৃত্রিম অক্সিনের এক্সাম্পল কি কি রয়েছে, কৃত্রিম অক্সিনের এক্সাম্পল পেয়ে যাবে NAA, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, 2,4-D
2,4-D, এগুলো হচ্ছে কৃত্রিম। কোয়েশ্চেন নম্বর 28 কি বলেছে, অক্সিন হরমোনের প্রয়োগের দ্বারা উদ্ভিদের ফুল ও ফলের অকাল মোচন কিভাবে বিলম্বিত হয়? তো কিভাবে ফুল ফল পড়াটা রোধ করে? না, যে অ্যাকচুয়ালি ফুল ফল কেন পড়ে, অ্যাকচুয়ালি কি হয় যখন উদ্ভিদটা পরিণত হয়ে যায় বা ফুল ফলগুলো পরিণত হয়ে যায়, তখন ফুল বা ফলের বৃন্তে একটি স্তর সৃষ্টি হয়, ঠিক আছে? সেই স্তরে পেকটিন এবং পলিস্যাকারাইড বিভিন্ন যে থাকে, সেটা উৎসেচক দ্বারা পাচিত হয়, যার কারণে সেখানে ক্ষয়ের সৃষ্টি হয় এবং ফুল বা ফলের ভারটাকে সহ্য করতে পারে না, তখন সেটা পড়ে যায়। অক্সিন প্রয়োগের ফলে কি হয়, এই যে উৎসেচকগুলো ওখানে ক্রিয়া করছিল, সেই উৎসেচকের ক্রিয়াটাকে কমিয়ে দেয়, তার ফলে তাড়াতাড়ি পড়ে যায় না, ঠিক আছে? তাহলে এটা তোমরা লিখবে। নেক্সট কি বলেছে, ক্যালাসে সাইটোকাইনিনের ঘনত্বের চেয়ে অক্সিজেনের ঘনত্ব বেশি হলে কোন ঘটনা ঘটে? যদি ক্যালাসে যদি সাইটোকাইনিনের ঘনত্ব, আচ্ছা, সাইটোকাইনিনের চেয়ে যদি অক্সিজেন বেশি হলে কি হবে, সেক্ষেত্রে মূল বৃদ্ধি পাবে, আর যদি সাইটোকাইনিন বেশি থাকে সেক্ষেত্রে মুকুল বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই ঘটনাটা লিখে দেবে। 30-এ বলেছে প্রদত্ত হরমোনগুলির পুরো নাম লেখো। IBA, ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড, AA, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D, ঠিক আছে? এটা হচ্ছে একটা কৃত্রিম অক্সিন, ঠিক আছে, এটা একটু তোমাদেরকে বললাম। তাহলে এর পুরো নাম কি হবে, 2,4-ডাইক্লোরো, কি বললাম, 2,4-ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে হয়ে গেল 2,4-D, 2,4-ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, MCAA। এমসিজিটা কি, এমসিজিটাও সেম 2,4-ডির মতোই। এর 2 নম্বর আর 4 নম্বর পজিশনে ক্লোরিন ছিল, ঠিক আছে, 2,4-ক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এমসিসিতে কি হবে, 2 নম্বরে মিথাইল থাকবে, তাহলে 2-মিথাইল, 4-ক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে 2 নম্বরে মিথাইল, 4 নম্বরে ক্লোরিন। তাহলে এইটার গঠনগত পার্থক্য। তাহলে এমসিসির ফুল ফর্ম কি, 2-মিথাইল 4-ক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এম ফর মিথাইল, সি ফর ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, মাঝখানে সি থেকে চলে আসবে ক্লোরোফেনক্সি। নেক্সট কি বলেছে, পার্ট, আচ্ছা এটা 30 হলো। 31-এ বলেছে কৃষিবিদ্যায় ব্যবহৃত দুটি কৃত্রিম অক্সিনের নাম লেখো। এতগুলো কৃত্রিম বলে দিলাম, তোমরা যে কোনো নাম লিখতে পারো। 2,4-ডি যেটা রয়েছে, এটা আগাছা নাশক হিসেবে ইউজ হয় 2,4-ডি। এগুলো NAA, যেটা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এটা কি ক্ষেত্রে ইউজ হয়, এটা বীজহীন ফল উৎপাদন করতে হেল্প করে। তাহলে এটা হয়ে গেল। 32-এ কি বলেছে, পার্থেনোকার্পি। পার্থেনোকার্পিটা হলো যে প্রক্রিয়ায় নিষেক ছাড়া বীজহীন ফল উৎপন্ন হয়, সেই প্রসেসটাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, কোন হরমোন দ্বারা বীজহীন ফল ও পার্থেনোকার্পি ফল সৃষ্টি হয়? অ্যাকচুয়ালি জিব্বেরেলিক অ্যাসিড যেটা রয়েছে সেটা পার্থেনোকার্পির মেন ভূমিকা পালন করে, কিন্তু কৃত্রিম অক্সিনেরও কিছু রয়েছে, NAA, IAA, এগুলো পার্থেনোকার্পিকে হেল্প করে। তাহলে কোন হরমোন দ্বারা বীজহীন ফল বা পার্থেনোকার্পিক ফল সৃষ্টি হয়, যে কোনো লিখে দিতে পারো, জিব্বেরেলিক অ্যাসিড বা, হ্যাঁ জিব্বেরেলিক অ্যাসিড লিখবে, ঠিক আছে, NAA যেহেতু কৃত্রিম, এটা লেখার দরকার নেই। নেক্সট কি বলা হয়েছে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তাহলে পর্ববৃদ্ধি, কি কোশ্চেন ছিল, পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করে জিব্বেরেলিক অ্যাসিড,
অথবা দিয়ে দিয়েছে জিনগত বামনত্ব কোন হরমোন দ্বারা দূর করা সম্ভব, জিব্বেরেলিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলে রয়েছে, মুকুলের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন? মুকুলের সুপ্ত দশা, এটা কি হবে? জিব্রেলিক অ্যাসিড। জিব ও আচ্ছা, মুকুলের সুপ্ত দশা ভঙ্গ করে সেটা হচ্ছে তোমার সাইটোকাইনিন। আর বীজের সুপ্ত দশা ভঙ্গ করে সেটা হয়ে যাবে জিব্রেলিক অ্যাসিড। মুকুল যেটা বললাম এটা ভুল বললাম, এটা অক্সিন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, বোল্টিং কি আলফা অ্যামাইলেজ সংশ্লেষ কোন উদ্ভিদ হরমোন সহায়তা করে? বোল্টিং। আচ্ছা, একটা কোশ্চেন মিস হয়ে গেছে এখানে, যে রোজেট উদ্ভিদ কি? ঠিক আছে, রোজেট উদ্ভিদটা কি? রোজেট এক ধরনের উদ্ভিদ, মেনলি যদি তোমরা এক্সাম্পল দেখতে পাও যে বাঁধাকপি, গাজর, পালং শাক, লেটুস, এগুলো হচ্ছে রোজেট উদ্ভিদ। তো এই উদ্ভিদটা কি বলে, এমন উদ্ভিদ যেগুলোর পাতাগুলি খুব ঘনভাবে থাকে এবং ছোট কাণ্ডের চারিদিকে চক্রাকার ভাবে সাজানো থাকে। ঠিক আছে, যেমন তোমরা বাঁধাকপিতে দেখতে পাবে যে মাঝখানে কাণ্ড এবং তার চারিদিকে পুরো গোল ভাবে পাতাকপির পাতাগুলো সজ্জিত থাকছে। এদের কাণ্ড খুবই কম থাকে এবং পাতাগুলি খুব মাটির কাছাকাছি থাকে। এই ধরনের উদ্ভিদকে বলা হচ্ছে রোজেট উদ্ভিদ। আর 35-এ কি বলছে, বোল্টিং। এই যে রোজেট উদ্ভিদ বললাম তোমাদেরকে, এই রোজেট উদ্ভিদের যে প্রক্রিয়ায়, এই যে রোজেট উদ্ভিদকে, ঠিক আছে, উদ্ভিদের কাণ্ড এবং খুব দ্রুত কাণ্ড বৃদ্ধি এবং ফুল ধরার প্রসেস ইউজ করা হয়, সেটাকে বলা হচ্ছে বোল্টিং। তাহলে বোল্টিং এর মাধ্যমে রোজেট জাতীয় উদ্ভিদের দ্রুত কাণ্ডি বৃদ্ধি এবং ফুল ধরার চেষ্টা করা হয়। ঠিক আছে, যেমন এটা হরমোনের প্রয়োগ করে করা হয়। এখানে কি বলেছে, আলফা অ্যামাইলেজ সংশ্লেষে কোন উদ্ভিদ হরমোন সাহায্য করে? তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে জিব্বেরেলিন অ্যাসিড। ঠিক আছে, জিব্বেরেলিক অ্যাসিড। নেক্সট কি বলেছে, জিব্বেরেলিন হরমোনের দুটি ব্যবহার প্রয়োগ লেখো। তাহলে ব্যবহার প্রয়োগে তোমরা 1 নম্বরে পার্থেনোকার কি বলতে পারো। ঠিক আছে, 2 নম্বরে বলতে পারো যে বীজের সুপ্ত দশা ভঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে উদ্ভিদের বৃদ্ধিতে সাইটোকাইনিনের ভূমিকা লেখো। এটা তোমরা বই থেকে লিখবে, তবু আমি ওভারঅল বলে দিচ্ছি। ঠিক আছে, সাইটোকাইনিন মেনলি কি করে, যে কোষ বিভাজন যেটা হয় তার বৃদ্ধি অনেক দ্রুত হারে বৃদ্ধি ঘটায় কোষ বিভাজন। ঠিক আছে, আহ অগ্রস্তু প্রকটতায় হেল্প করে। আরেকটা যেটা বললাম, যে একটু আগেই বললাম, যে অক্সিজেনের সঙ্গে সাইটোকাইনিন প্রয়োগ করলে, ঠিক আছে, সেখানে কোষ বিভাজনটা দ্রুত ঘটে। যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে মূলের বৃদ্ধি হবে বেশি। আর যদি সাইটোকাইনিনের ঘনত্ব বেশি থাকে সেক্ষেত্রে মুকুলের বৃদ্ধি বেশি হবে। এমনটা নয় যে শুধু মুকুল হবে আর শুধু মূল হবে, দুটোই হবে, কিন্তু মূলের তুলনায় মুকুলের বৃদ্ধি বেশি হবে সাইটোকাইনিন বেশি থাকলে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, রিচমন্ড ল্যাং এফেক্ট কি? রিচমন্ড ল্যাংটা কি, যে তোমরা দেখবে যে গাছের পাতা হলুদ হয়ে যায়। ঠিক আছে, একটা এজের পর। তো এই রিচমন্ড এবং ল্যান্ড দুইজন বিজ্ঞানী কি করেছিলেন, যে জ্যান্থিয়াম নামক গাছের পাতা পাতা নিয়েছিলেন দুটো। ঠিক আছে, তো দুটো পাতাকে একটা নর্মাল জলে রেখেছিল, আর একটাকে সাইটোকাইনিন দ্রবণে রেখেছিল। তো দুটো দ্রবণে রাখার ফলে কিছুদিন তারা পর্যবেক্ষণ করে দেখলো যে যেটা জলে রেখেছিল তার যে পাতাটা, সেই পাতাটা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং তার ক্লোরোফিল গুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। যে পাতাটা সাইটোকাইনিন দ্রবণে ছিল সেটা অনেক দিন পরে, মানে অনেক দিন ধরে সতেজ ছিল। তো এই ঘটনাটাকেই বলা হচ্ছে রিচমন্ড ল্যাং এফেক্ট। তাহলে এই বার্ধক্যের বিলম্বতা, এইটাকেই বলা হচ্ছে রিচমন্ড ল্যাং এফেক্ট। ঠিক আছে, আর এই হরমোনের ভূমিকা কে করছে, সেটা হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন।
ঠিক আছে। নেক্সট কি বলা যে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয় কোন হরমোনের প্রভাব? একই বলে দিলাম সাইটোকাইনিন, অথবা দিয়ে দিয়েছে এটা সেম এক্সাম্পল। এই হরমোন কিভাবে বার্ধক্য রোধ করে? না, সাইটোকাইনিন কি করে যে ক্লোরোফিল সংশ্লেষের হার এটাকে বৃদ্ধি করে। আর আরেকটা প্রসেস যে ক্লোরোফিল ডেস্ট্রয় করছে যে এনজাইম ক্লোরোফাইলেজ, সেই এনজাইমটাকে সেই এনজাইমের অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়। তাহলে এই প্রসেসটা তোমরা লিখে দেবে। 40 কি বলছে উদ্ভিদ কোষের বিভাজনে অংশগ্রহণকারী উদ্ভিদ হরমোনের নাম ও ভূমিকা লেখো। উদ্ভিদ কোষের বিভাজনে অংশগ্রহণকারী, তো 1 নম্বরে তো উদ্ভিদ কোষ বিভাজনে সাইটোকাইনিন আর অক্সিন দুইটা ভূমিকা পালন করে। ভূমিকা আগে আলোচনা করলাম যে দুটোর ডেনসিটি কোনটায় বেশি হলে কি হচ্ছে। নেক্সট কি বলেছে অক্সিন ও সাইটোকাইনের কার্যকারিতার তুলনামূলক আলোচনা করো। তো এটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। 42 কি বলেছে ফল পাকবার সময় যে হরমোনটি উৎপন্ন হয় তার নাম লেখো। সেটা হয়ে যাচ্ছে ইথিলিন, একটা গ্যাসীয় হরমোন যেটা ফল পাকার জন্য হেল্প করে। ফল পাকানোর ক্ষেত্রে এর প্রভাব লেখো। ফল পাকানোর ক্ষেত্রে প্রভাব তোমরা লিখবে যে যে ইথিলিন হরমোন কি করে যে আহ, ফুল ফুলের পরিস্ফুটনকে বাধাপ্রাপ্ত করে ফলের বৃদ্ধিটাকে হেল্প করে 1 নম্বর। 2 নম্বরে কি করে যে ফল পাকার আগে, ঠিক আছে, আহ, তাদের শ্বসন এবং কার্বন ডাই অক্সাইড নির্গমনের হার বৃদ্ধি করে, ঠিক আছে। এইভাবে ফল পাকাতে হেল্প করে। 43 কি বলেছে উদ্ভিদে কোন অ্যামাইনো অ্যাসিড থেকে ইথিলিন সংশ্লেষিত হয়? তো উদ্ভিদের মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে ইথিলিন সংশ্লেষিত হয়। মিথিওনিন, মিথিওনিন, ঠিক আছে। ইথিলিনের ত্রয়ী প্রভাব বলতে কি বোঝো? ত্রয়ী প্রভাব অর্থাৎ ট্রিপল রেসপন্স। ইথিলিন কি করে 1 নম্বর, 3টে রেসপন্স কি কি রয়েছে? 1 নম্বরে রয়েছে কাণ্ডের বৃদ্ধিকে রোধ করে, কাণ্ডের বৃদ্ধি বাধা দান। 2 নম্বরে কাণ্ডের অরীয় বৃদ্ধির হার বাড়িয়ে দেয়, ঠিক আছে। অরীয় বৃদ্ধির হার তিন নম্বরে হরমোনের প্রভাবে অর্থাৎ ইথিলিন হরমোনের প্রভাবে কাণ্ডটি অর্থাৎ উদ্ভিদের কাণ্ড মাটির সঙ্গে অনুভূমিকভাবে বৃদ্ধি পায়। অনুভূমিকভাবে বৃদ্ধি পায়। এটাকে কি বলা হয়? ডায়োট্রপিক, ডায়াজিওট্রপিক মুভমেন্ট, ঠিক আছে। তো এই 3টে প্রভাবকে একত্রে বলা হয় ত্রয়ী প্রভাব বা ট্রিপল রেসপন্স। হয়ে গেল। 44 কি বলেছে উদ্ভিদ অঙ্গ মোচনে
ইথিলিনের ভূমিকা লেখো। ইথিলিন কি করে? পত্রমোচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। অর্থাৎ কোনো উদ্ভিদে যদি ইথিলিন অ্যাপ্লাই করা হয়, সেখানে দেখা যাবে যে উদ্ভিদের পাতাগুলি খুব দ্রুত পড়ে যাচ্ছে, ফুল ফল খুব দ্রুত পড়ে যাচ্ছে, ফুল খুব দ্রুত পড়ে যাচ্ছে, ফল খুব দ্রুত ম্যাচিউর হচ্ছে এবং পড়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই প্রসেসটা ইথিলিন খুব প্রভাবিত করে। এছাড়া যদি দেখা যায় যে ইথিলিনের ফলে উদ্ভিদের বার্ধক্য দশা খুব দ্রুত ঘটে। ঠিক আছে? নেক্সট কি বলেছে? ক্লাই ক্লাইম্যাক্রেটিক ফল কি? ক্লাইম্যাক্রেটিক ফল একটু আগে যে তোমাদের বললাম যে কোথায় গেল? এই যে হরমোনের প্রভাবে, না এটা না, আচ্ছা ছাড়ো, আর একবার বলে দিচ্ছি। ফল পাকার প্রভাবে বলেছিলাম তোমাদের যে ক্লাইম্যাক্রেটিক ফলটা কি? যে সকল ফলের পাকার আগে তাদের শ্বসন এবং কার্বন ডাই অক্সাইড নির্গমনের হার বৃদ্ধি পায়, সেই সকল ফলকে বলা হয় ক্লাইম্যাক্রেটিক ফল। যেমন এক্সাম্পল কি হবে? কলা, আপেল, কমলা লেবু ইত্যাদি। এক্ষেত্রে কি হয়? ইথিলিন খুব দ্রুত ঘটায় এগুলোকে। ইথিলিনের ব্যবহারিক প্রয়োগ এতক্ষণেই বললাম, এটা ইম্পর্টেন্ট খুবই রয়েছে, অনেকগুলো ব্যবহারিক প্রয়োগ লিখবে। 47-এ কি বলেছে? কোন উদ্ভিদ হরমোনকে স্ট্রেস বা পীড়ন হরমোন বলা হয়? স্ট্রেস হরমোন বলা হয় ইথিলিন, সরি, এটা হয়ে যাবে অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে? অ্যাবসিসিক অ্যাসিডকে বলা হচ্ছে স্ট্রেস হরমোন। কেন বলা হয়? এর কারণ হলো যে বিভিন্ন ধরনের স্ট্রেস কমাতে বা নিয়ন্ত্রণ করতে হেল্প করে। যেমন ধরো, যে উদ্ভিদগুলো যখন খরার সৃষ্টি হয়, ঠিক আছে, যখন পানির অভাব দেখা যায় বা তীব্র জলাভাবে, তখন অ্যাবসিসিক অ্যাসিড কি করে? পাতার পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয় এবং বাষ্পমোচন যে প্রক্রিয়াটা সেটাকে রোধ করে, যার ফলে জলের স্টোর যেন করতে পারে, জলের অপচয়টাকে বন্ধ করে। এই যে স্ট্রেসের ঘটনা, ঠিক আছে, যেটা এক্সাম্পল দিলাম, এই কারণে আহ, একে স্ট্রেস হরমোন বলা হয়, পীড়ন হরমোন। অর্থাৎ বিভিন্ন ধরনের স্ট্রেস সহ্য করতে পারে। ঠিক আছে? নেক্সট কি বলেছে? অ্যাবসিসিক অ্যাসিডকে বাষ্পমোচন প্রতিরোধী হরমোন বলা হয় কেন? এই এখনই বলে দিলাম যে এই হরমোন কি করে? পাতার পত্ররন্ধ্রকে বন্ধ করে বাষ্পমোচন রোধ করে। 49 কি বলেছে? পাতা ও ফল মোচন এবং মুকুলের সুপ্তাবস্থা কোন উদ্ভিদের হরমোনের কারণে ত্বরান্বিত হয়? তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে? দুটি হ্রস্ব দিবা উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম। উদাহরণ, উদাহরণ দাও, নাম সহ উদাহরণ। অর্থাৎ শর্ট ডে প্ল্যান্ট। ঠিক আছে? অর্থাৎ যে সকল উদ্ভিদের ক্ষেত্রে কম দিনের আলো, অর্থাৎ যে সংকট আলো ছিল তার থেকে কম আলোয় উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন হয়, অর্থাৎ ফুল ফোটে, সেই উদ্ভিদগুলোকে বলা হচ্ছে শর্ট ডে প্ল্যান্ট। এটা 50 নাম্বার প্রশ্ন। 50-তে কি হলো তাহলে? শর্ট ডে প্ল্যান্ট। তাহলে এর এক্সাম্পল কি পাবো? যেমন আলু পাবো। প্রশ্নে বলা হয়েছে যে বিজ্ঞানসম্মত নাম। আলুর বিজ্ঞানসম্মত নাম কি হবে? সোলানাম টিউবেরোসাম। ঠিক আছে? আলু ছাড়া আরো যদি দেখা যায় যে তামাক, ঠিক আছে, তামাকের বিজ্ঞানসম্মত নাম কি রয়েছে? নিকোটিনা টাবাকাম। এক্সাম বিজ্ঞানসম্মত নাম নিকোটিনা ট্যাবাকাম। ঠিক আছে? নিকোটিয়েনা ট্যাবাকাম।
তাহলে দুটো লিখে দিলে। এছাড়া বিভিন্ন ধরনের যেমন ক্রাইসিনথেমাম, ডালিয়া, আহ, সয়াবিন, সয়াবিন লিখতে পারো। সয়াবিনের বিজ্ঞানসম্মত নাম কি রয়েছে? গ্লাইসিন ম্যাক্স। ঠিক আছে, নেক্সট কি বলেছে 51, দুটি দিবা নিরপেক্ষ উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম সহ এক্সাম্পল দাও। দিবা নিরপেক্ষ অর্থাৎ ডে নিউট্রাল প্ল্যান্ট। ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি আমি। তাহলে প্রশ্ন নাম্বার 51, দিবা নিরপেক্ষ অর্থাৎ ডে নিউট্রাল প্ল্যান্ট অর্থাৎ দিনের উপরে নির্ভর করে না। এর এক্সাম্পল কি কি পাওয়া যাবে? শশা। ঠিক আছে, শশার বিজ্ঞানসম্মত নাম কি হবে? কিউকিমিস স্যাটিভাস। ঠিক আছে, এছাড়া পাওয়া যাবে ভুট্টা, জিয়াম, জিয়াম্যাপস। ভুট্টার কি পাবে? জিয়া, জিয়াম্যাপস। নেক্সট কি বলেছে? এছাড়া যদি আরো এক্সাম্পল দেখো যে সূর্যমুখী, টমেটো ইত্যাদি পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? দুটি দীর্ঘ দিবা উদ্ভিদের লং ডে প্ল্যান্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 52, লং ডে প্ল্যান্ট। তাহলে শর্ট ডে প্ল্যান্টে আমরা কি কি এক্সাম্পল পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম যে আলু, তামাক, সয়াবিন এগুলো পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে লং ডেতে কি পাবো? যে লং ডে এক্সাম ডেফিনেশন কি হবে? যে সকল উদ্ভিদ সংকট আলো সংকট আলোককালের থেকে বেশি আলো কিসের জন্য প্রয়োজন? ফুলের বা ফুল ফোটার জন্য প্রয়োজন, সেটাকে বলে যাচ্ছে লং ডে প্ল্যান্ট। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে পাবো যে পালং শাক পাবো। ঠিক আছে, পালং, পালংয়ের বিজ্ঞানসম্মত নাম কি হবে? স্পাইনাসিয়া। স্পাইনাসিয়া ওলিরাসিয়া। ঠিক আছে, 2 নম্বরে যদি বিট, বিটের বিজ্ঞানসম্মত নাম বিটা ভালগারিস। এছাড়া মূলা, গম এগুলো পেয়ে যাবে। নেক্সট কি বলেছে? আলোক সংকটকাল কাকে বলে? ক্রিটিক্যাল ফটো পিরিয়ড। কোন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে ফুল ফোটার জন্য সংকট আলোক আলোর থেকে কম সময়ের আলোর প্রয়োজন? তাহলে একটু আগে এক্সাম্পল বললাম কোন ধরনের উদ্ভিদের প্রয়োজন হয়, এটা হচ্ছে শর্ট ডে প্ল্যান্ট। ঠিক আছে, শর্ট ডে প্ল্যান্ট। আর আলোক সংকটকালটা কি? যে প্রতিটি প্রজাতির ফুল ফোটার জন্য যে একটি নির্দিষ্ট সময়কালের উপর নির্ভরশীল, সেই সময়কালটাকে বলা হচ্ছে সংকট আলোককাল বা
ক্রিটিক্যাল ফটোপিরিয়ডিজম। ঠিক আছে, নেক্সট কি বলেছে 54 স্বল্প দিবা এবং দীর্ঘ দিবা উদ্ভিদের পার্থক্য। পার্থক্য তোমরা নিজেরাই বানাবে, সমস্যা হলে পরে বলে দেবো। ঠিক আছে, 55 কি বলেছে নির্দিষ্ট স্থানে রাখা দীর্ঘ দিবা এবং হ্রস্ব দিবা উদ্ভিদ দুটিতে একই সঙ্গে পুষ্পবর্ধন ঘটে, ব্যাখ্যা করো। এই ঘটনাটা কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে? দেখো, প্রথমত এমন একটা স্থান যেখানে উপযুক্ত আলোক দুটো উদ্ভিদের জন্য প্রয়োজন। ঠিক আছে, যে সংকট আলোককাল এমন একটা টাইম যেটা নির্দিষ্ট সময় মানে আলো প্রয়োজন হয়। যেমন ধরো নর্মালি 12 ঘন্টা হয়, ঠিক আছে, তো শীতকালে কি হয় 12 ঘন্টার থেকে কম সময় হয় দিনের বেলা, আর গ্রীষ্মকালে কি হয় 12 ঘন্টার থেকে বেশি হয়। যদি দেখি যে কি কারণে এই দুটো ফুলে একই সঙ্গে ফুল ফুটবে, তো প্রথম কারণ দেওয়া যেতে পারে যে উপযুক্ত আলোক আলোকায়ন। ঠিক আছে, যে সেইখানে আলোককাল এমন হবে যে দিনের দৈর্ঘ্য এবং রাতের দৈর্ঘ্য উভয় উদ্ভিদের জন্য উপযুক্ত, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি দেওয়া যেতে পারে আবহাওয়া এবং তাপমাত্রা। ঠিক আছে, যে শুধু আলোর উপর ডিপেন্ড করে ফুল ফুটবে এমনটা নয়, যে দুটো উদ্ভিদের আবহাওয়ার সঙ্গে অভিযোজন ক্ষমতা তারা ম্যাচ করে নিয়েছে, সেটাও হতে পারে। ঠিক আছে, আর আরেকটা করা যেতে পারে যে কৃত্রিম আলোর নিয়ন্ত্রণ করা যেতে পারে, যেমন যে শীতকালের যে শীত প্রধান দেশে সেখানে কি হয় গ্রিন হাউস রুমের মধ্যে সেখানে উদ্ভিদ চাষ করা হয়, তাহলে সেক্ষেত্রে দীর্ঘ যে লং ডে প্লান্ট ছিল সেইখানে সেখানে পালন করা যাবে না, কিন্তু সেখানে হচ্ছে গ্রিন হাউসের মাধ্যমে সেখানে কি করা হয় কৃত্রিম আলোর দিয়ে সেটা করা হয়। তাহলে এই ঘটনাটা এইভাবে তিনটে কারণ দিয়ে তোমরা ব্যাখ্যা করবে। নেক্সট কি বলেছে পিএফআর এবং পিআর অনুপাত কিভাবে আলোক পর্যাবৃত্তিকে নিয়ন্ত্রণ করে। তো প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে ফাইটোক্রোম, ফাইটোক্রোম কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা তোমরা বলে দেবে। পিএফআর ফার রেড রেডিয়েশন আর পিআর ফর রেড রেডিয়েশন। ঠিক আছে, রেড লাইট রেডিয়েশন। ফাইটোক্রোম ও ফ্লোরিজেন দুটো হরমোন, ঠিক আছে, প্রকল্পিত হরমোন। ফাইটোক্রোম কি করে যে লাইটের ডিপেন্ডেন্সির উপরে নির্ভর করে কাজ করে। ঠিক আছে, আর ফ্লোরিজেনও একটি প্রকল্পিত হরমোন, প্রকল্পিত হরমোন। ঠিক আছে, তাহলে এখন 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা করবো 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে কি কি প্রশ্ন রয়েছে দেখি। যে প্রথম প্রশ্ন রয়েছে যেটা যে মৃদগত মৃদভেদী এবং জরায়ু অঙ্কুরোদ্গমের সংজ্ঞা ও উদাহরণ লেখো। তো সংজ্ঞা তো আমি প্রথমেই বলে দিয়েছি, উদাহরণ এখন বলে দিচ্ছি যে মৃদগত উদ্ভিদ। ঠিক আছে, মৃদগত উদ্ভিদ এটা তোমরা এক্সাম্পল লিখতে পারো ছোলা ভুট্টা। ঠিক আছে, তাহলে মৃদগত হয়ে গেল ছোলা ভুট্টা। মৃদভেদী যেটা রয়েছে এর এক্সাম্পল কি হবে তেঁতুল গাছে দেখতে পাবো, কুমড়ো গাছে দেখতে পাবো। ঠিক আছে, মৃদভেদী। জরায়ু অঙ্কুরোদ্গম আগেই বলেছি, জরায়ু অঙ্কুরোদ্গম সেটা গরান গেওয়া লবণাক্ত মাটিতে যেগুলো জন্মায়। ঠিক আছে, গরান গেওয়া এক্সাম্পল হয়ে গেল, সংজ্ঞা লিখে দিলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে বীজের অঙ্কুরোদ্গমের সময় কি কি পরিবর্তন ঘটে, অথবা বীজের অঙ্কুরোদ্গমের সময় যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি ঘটে সেগুলি সংক্ষেপে বর্ণনা করো। অনুরূপ প্রশ্ন দিয়েছে বীজের সুপ্ত অবস্থা ভাঙনের কি কি পরিবর্তন ঘটে। তো প্রথমেই তো প্রথম শর্ত কি ছিল জলের শোষণ। জলের শোষণের ফলে যে বীজটা নরম হয়। ঠিক আছে, কি বলেছিলাম আমি তোমাদেরকে বীজটা স্ফীত হয়, নরম হয়, যার ফলে বীজের ভিতরে জল গিয়ে বীজের চাপ সৃষ্টি করে এবং বীজ ত্বকটা ফেটে যায়। ঠিক আছে, এটা হয়ে গেল জল শোষণ। এরপরে আর কি রয়েছে সঞ্চিত খাদ্য ভাণ্ডারের পরিবর্তন। ঠিক আছে, তো সঞ্চিত খাদ্য ভাণ্ডার, সঞ্চিত খাদ্য ভাণ্ডার হিসেবে ইউজ হয় বীজটা, কারণ যে অপত্য উদ্ভিদটা আসছে, ঠিক আছে, বীজটা বৃদ্ধি পাচ্ছে, তার কারণে
এই বীজের মধ্যে একটা খাদ্যের ভান্ডার হিসেবে ইউজ হয়, এখানে স্টোর হয়ে থাকে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট তোমরা দিতে পারো যে শ্বসন। শ্বসন কিভাবে হয়? সিক্ত বীজে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, পেন্টোজ ফসফেট পথের মাধ্যমে শ্বসন সম্পন্ন হয়। নেক্সট কি দিতে পারো তোমরা? কি বলেছিল, কি কি পরিবর্তন ঘটায়? এই 3টে পরিবর্তন দিলে হয়ে যাবে। একটু সিম্পল, শুধু খালি একটু ডেসক্রিপশন করবে। যেমন প্রথমে জল শোষণ, জল শোষণের ফলে কি কি পরিবর্তন ঘটছে। 2 নম্বরে চলে আসলো খাদ্যের সঞ্চিত খাদ্য ভাণ্ডার, সঞ্চিত খাদ্য ভাণ্ডারে কি কি পরিবর্তন ঘটছে, এটাও বলে দিলাম যে খাদ্য তো সঞ্চিত থাকে, এখানে বিভিন্ন ধরনের খাদ্য সঞ্চিত থাকে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, আদার্স ইনঅর্গানিক সাবস্টেন্স। প্রোটিন কিভাবে, লিপিডও থাকে, ঠিক আছে। প্রোটিন কিভাবে থাকে, বিভিন্ন ফর্মে থাকে, সেগুলো থেকে কনভার্ট হয়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো থেকে খাদ্যর সোর্স হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় বাহ্যিক এবং আভ্যন্তরীণ শর্তগুলি লেখো। তাহলে বাহ্যিক বাহ্যিক শর্তের মধ্যে কি কি দিতে পারো, যে জল, জল কি করে, জলের বললাম এখনই, জল, অক্সিজেন, ঠিক আছে, সবাত শোষণের জন্য অক্সিজেন সরবরাহের প্রয়োজন, অক্সিজেন ছাড়া অঙ্কুরোদ্গম সম্ভব নয়, ঠিক আছে। নেক্সট রয়েছে টেম্পারেচার, বাহ্যিক শর্ত বলি, বাহ্যিক শর্তের মধ্যে 1 নম্বরে হয়ে গেল, লিখে দিই, বাহ্যিক শর্ত 1 নম্বরে হয়ে গেল জল, 2 নম্বরে দিয়ে দিলে অক্সিজেন, 3 নম্বরে দেবে কি, টেম্পারেচার বা উষ্ণতা। উষ্ণতা কিভাবে হেল্প করে, যে একটা নর্মাল টেম্পারেচার, নর্মাল বলতে 25 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার বীজের অঙ্কুরোদ্গম সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। বেশি কমে গেলে, যেমন ধরো শীত প্রধান দেশে 4-5 ডিগ্রি বা মাইনাসে চলে গেলে, সেক্ষেত্রে কি হয়, যে বীজের যে এনজাইম গুলো থাকে সেগুলো ফ্রিজ হয়ে যায়, যার তার কার্যকলাপ অতটা হয় না, যার কারণে অঙ্কুরোদ্গম হয় না, ঠিক আছে। তাহলে টেম্পারেচার একটা রোল প্লে করছে। 4 নম্বরে দিতে পারো লাইট বা আলো। আলো একটা রোল প্লে করছে, যেমন যেটা বলেছিলাম যে ফটো পিরিয়ড কি ছিল, ফাইটোক্রোম, যে আলোর ফাইটোক্রোম যে হরমোন রয়েছে, ঠিক আছে, সেটা আলোর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে তার কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে। আভ্যন্তরীণের মধ্যে কি কি দিতে পারো, আভ্যন্তরীণ, আভ্যন্তরীণের মধ্যে 1 নম্বরে দিতে পারো যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। বীজের মধ্যে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে সেক্ষেত্রে কি হবে, বীজটা অঙ্কুরোদ্গম হবে না, তাহলে সেক্ষেত্রে ব্যাহত হবে। 2 নম্বরে দিতে পারে, তাহলে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কম থাকলে অঙ্কুরোদ্গম ভালো হবে। 2 নম্বরে দিতে পারে সঞ্চিত খাদ্য, তাহলে খাদ্য যদি ঠিকঠাক ভাবে না থাকে সেক্ষেত্রে বীজ কিন্তু বীজ অঙ্কুরোদ্গম হবে, কিন্তু সেখান থেকে চারা গাছ হতে পারবে না, ঠিক আছে, ভালোভাবে সঞ্চিত হবে না, সেখান থেকে ডেফিসিয়েন্সি অনেক চলে আসবে, ঠিক আছে। 3 নম্বরে বিভিন্ন হরমোনের এক্সাম্পল দিতে পারো, বিভিন্ন হরমোন কিভাবে সহায়তা করে, বা অ্যাবসিসিক অ্যাসিড কিভাবে ভ্রূণের বৃদ্ধি রোধ করে, সেগুলো লিখবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, বীজের অঙ্কুরোদ্গমে জিব্বেরেলিন, সাইটোকাইনিন ও এবিএ অ্যাবসিসিক অ্যাসিডের ভূমিকা লেখো। জিব্বেরেলিন কিভাবে হেল্প করে, জিব্বেরেলিন কি কাজ করে, দাঁড়া এটুকু মুছে দিই, ঠিক আছে। জিব্বেরেলিন কি কাজ করে, জিব্বেরেলিন মেনলি যে
অ্যালিউরন স্তরে যে অ্যামাইলেজ সহ আদার্স যে এনজাইম রয়েছে, ঠিক আছে, তাদের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। তাহলে এই অ্যাক্টিভিটি বাড়লে কি হবে, যে সঞ্চিত খাদ্য রয়েছে, ঠিক আছে, মেন ফর্মে, সেখান থেকে আহ, বিভিন্ন সরলীকৃত খাদ্য যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো গ্যালাক্টোজ, এগুলোতে কনভার্ট করে, যার ফলে সেখান থেকে শোষণ খুব সহজেই হয় এবং সেখান থেকে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। 2 নম্বর যদি সাইটোকাইনিন দেখি, ঠিক আছে, সাইটোকাইনিন কি করে, সাইটোকাইনিন ভ্রূণে প্রোটিন সংশ্লেষের হার খুব দ্রুত বাড়িয়ে দেয় এবং কোষ বিভাজন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে। তাহলে সাইটোকাইনিনের কাজ হয়ে গেল। এবি এর ভূমিকা কি, যে ভ্রূণে প্রোটিন সংশ্লেষের হার যেটা সাইটোকাইনিন করছিল, এটা তার অপোজিট কাজ করবে, যে কমিয়ে দেবে। সাইটোকাইন কি বললাম, ভ্রূণে প্রোটিন সংশ্লেষের হার কমিয়ে দেয় অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে। এর অ্যাবসিসিক অ্যাসিডের উপস্থিতিতে বিভিন্ন যে উৎসেচকগুলো কাজ করছিল, যেটা জিব্বেরেলিন কাজ করছিল, তাদের প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করে, ঠিক আছে। তাহলে অ্যাবসিসিক এর ভূমিকা এখানে এই জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন দুটোর অপোজিট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে 5-এ, উদ্ভিদের বৃদ্ধির বাহ্যিক এবং অভ্যন্তরীণ শর্তগুলি সংক্ষেপে লেখো। সেম অ্যাজ এ উদ্ভিদের অঙ্কুরোদ্গমের যেগুলো দিয়েছিলাম, ওই ধরনের সেমই রয়েছে। উদ্ভিদের বৃদ্ধির বাহ্যিক এবং আভ্যন্তরীণ শর্ত, যেমনটা তোমরা বাহ্যিকে তেমন দিতে পারো লাইটের তীব্রতা, ইন্টেন্সিটি, লাইট কালার, লাইটের কতক্ষণ ধরে লাইট পড়ছে, যেমন শর্ট ডে প্ল্যান্ট, লং ডে প্ল্যান্ট ডিফারেন্ট হচ্ছে, এটা লিখবে। দেন পরে লাইট হয়ে গেল, লাইটের পরে তোমাদের আসতে টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে বৃদ্ধি নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক আছে। তারপরে যদি দেখি যে অক্সিজেনের ঘনত্ব, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব, জল একটা রোল প্লে করছে। তারপর মিনারেলস, বিভিন্ন ধরনের মিনারেলস বৃদ্ধির জন্য মাটিরও প্রয়োজন, মৃত্তিকা, সয়েল, ঠিক আছে। অভিকর্ষের বা স্ট্রেস ফ্যাক্টর বিভিন্ন রয়েছে, এগুলো চলে যাচ্ছে বাহ্যিকের। আভ্যন্তরীণের মধ্যে কি কি পাবে তোমরা, আভ্যন্তরীণের মধ্যে পেয়ে যাবে, যে লিখবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, আভ্যন্তরীণের মধ্যে লিখবে যে বিভিন্ন হরমোন কিভাবে হেল্প করছে, অক্সিন, সাইটোকাইনিন কিভাবে হেল্প করছে বৃদ্ধিতে, এবং আদার্স ক্লোরোফিলের ঘনত্ব, ঠিক আছে, সঞ্চিত খাদ্যবস্তু, উৎসেচকের সক্রিয়া, সালোক সংশ্লেষ, শ্বসনের হার, এগুলো তোমরা লিখবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, 5 হয়ে গেল। 6-এ বলেছে উদ্ভিদ বৃদ্ধিতে আলো, জল ও হরমোনের ভূমিকা লেখো। এখনই বললাম তোমাদের যেগুলো, এগুলো লিখবে। সিগময়েড গ্রোথ কার্ভ কি, সিগময়েড গ্রোথ কার্ভ, সিগময়েড গ্রোথ কার্ভ যেটা রয়েছে, প্রথমে তোমার মানে হলো উদ্ভিদের বৃদ্ধির শুরু থেকে এবং শেষ পর্যন্ত যে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলে যে কার্ভ, এস আকৃতির যে কার্ভ পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে সিগময়েড কার্ভ। সিগময়েড কার্ভের যেমনটা ছিল যে এস আকৃতির, প্রথমে কি দেখবো, প্রথমে আমাদের গ্রোথ খুবই কম হবে, ঠিক আছে। তারপর একটা স্টেজের পরে দ্রুত গ্রোথ হবে। প্রথমে ল্যাগ ফেজ ছিল, তারপরে চলে যাবে লগ ফেজ এবং শেষে চলে যাবে লিমিটিং গ্রোথ ফেজ, ঠিক আছে। তো এই পুরো লেখচিত্রটাকেই বলা হচ্ছে সিগময়েড গ্রোথ কার্ভ। এর সঙ্গে আরেকটা কোশ্চেন দিয়েছে যে উদ্ভিদ বৃদ্ধির হারের ক্ষেত্রে যে সিগময়েড লেখচিত্র পাওয়া যায় তার বিভিন্ন দশাগুলির নাম লেখো। তাহলে এই অ্যান্সার তোমরা গ্রোথ কার্ভের সংজ্ঞা দেবে, তার সঙ্গে এই লেখচিত্রটা পুরোটা দেবে এবং এখানে নাম লিখবে এবং নিচেও নাম লিখে দেবে যে এই 3টে ফেজ, ল্যাগ ফেজ, লগ ফেজ এবং লিমিটিং গ্রোথ ফেজ। আর লাস্টে আরেকটা দেবে যে স্টেশনারি ফেজ বা স্থির কাল, যেখানে কি হয় সম্পূর্ণভাবে বৃদ্ধি পুরোপুরিভাবে স্টপ হয়ে যায়, সেইটাকে বলা হচ্ছে স্টেশনারি ফেজ, ঠিক আছে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে বিভেদন, বিপরীত বিভেদন এবং পুনর্বিভেদন বলতে কি বুঝো। তাহলে বিভেদন বা ডিফারেন্সিয়েশন, তাহলে বিভেদনটা কি হবে,
যে উদ্ভিদের কোষ থেকে, ঠিক আছে, কোষপুঞ্জ থেকে যে উদ্ভিদের অঙ্গ গঠন হচ্ছে, এই যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা বিভেদন। ঠিক আছে, বিভেদন হয়ে গেল। এরপরে রয়েছে বিপরীত বিভেদন। বিপরীত বিভেদনে কি হয়? আচ্ছা, বিভেদনের সংজ্ঞাটা দিয়ে কি লিখবে? যে বিভেদন হলো কোষের স্থায়ী এবং গুণগত পরিবর্তন, যার ফলে উদ্ভিদে বিভিন্ন আকৃতি ও প্রকৃতির কোষ, কলা বা অঙ্গের সৃষ্টি হয়। ঠিক আছে, বিপরীত বিভেদন বা ডি ডিফারেন্সিয়েশন, এটাতে কি লিখবে? যে বিভেদিত কোষগুলি যে প্রক্রিয়ায় পুনরায় সাধারণ কোষে রূপান্তরিত হয়, অর্থাৎ বিভেদনে কি হয়েছিল, একটা কোষ থেকে অঙ্গতে রূপান্তর হয়েছিল। ডি ডিফারেন্সিয়েশনে উল্টো হবে, যে অঙ্গগুলো পুনরায় সাধারণ কোষে রূপান্তরিত হয়ে বিভাজনে অংশগ্রহণ করছে, সেটাকে বলা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন বা বিপরীত বিভেদন। আর পুনর্বিভেদনটা কি? যে ডি ডিফারেন্সিয়েশন যেটা হয়েছিল, যে অঙ্গ থেকে পুনরায় কোষে চলে এসেছিল, সেই কোষগুলো আবার পুনরায় অঙ্গে কনভার্ট হবে, সেটাকে বলা হচ্ছে পুনর্বিভেদন। তাহলে এর সংখ্যা কি লিখবে? বিপরীত বিভেদনের ফলে যে বিভাজন ক্ষম কোষের সৃষ্টি হয়, তা যে প্রক্রিয়ায় পুনরায় বিভেদিত হয়ে নতুন প্রকৃতির কোষ বা কলাতন্ত্রের সৃষ্টি করে, তাকে পুনর্বিভেদন বলা হয়। ঠিক আছে, এর সঙ্গে তোমরা এক্সাম্পলও দিয়ে দেবে। 9 নম্বর কোশ্চেন কি বলেছে? যে উদ্ভিদ কোষে পরিস্ফুটনের প্রকৃতির ক্রম অনুসারে বর্ণনা করো পদ্ধতিটাকে। তাহলে প্রথমে কি ঘটছে? প্রথমে ধরো ভাজক কলা, ঠিক আছে, ভাজক কলা একদম নর্মাল প্রাইমারি স্টেজে, ঠিক আছে, সেখান থেকে বিভেদন ঘটলো, বিভেদন বা ডিফারেন্সিয়েশন। সেখান থেকে কি হয়ে যাবে? সেখান থেকে প্যারেনকাইমা, ভাজক কলা থেকে প্যারেনকাইমা তৈরি হলো। ঠিক আছে, তাহলে প্যারেনকাইমা থেকে এবারে কি হবে? প্যারেনকাইমা থেকে তৈরি হয়ে গেল ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে এইটা কোন স্টেজে হলো, মানে কোন প্রসেসে ঘটলো? সেটা হয়ে গেল ডি ডিফারেন্সিয়েশন বা বিপরীত বিভেদন, ডি ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, পুরোটা লিখে নেবে। নেক্সট চলে যাচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম থেকে জাইলেম ফ্লোয়েম হচ্ছে। ঠিক আছে, সেকেন্ডারি জাইলেম। সরি, এটা জেড নয়, ওয়াই হবে, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। ঠিক আছে, স্পেলিং ভুলভাল কেন হচ্ছে? আর এটা কোন প্রসেসে ঘটছে? এটা হয়ে যাচ্ছে রিডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে পুনঃবিভেদন। আর এটা চলে যাচ্ছে বিপরীত বিভেদন। তাহলে এই পুরো ছকটা তোমরা দিয়ে দেবে 9 নম্বর প্রশ্নের অ্যান্সারে। নেক্সট কি বলেছে? নেক্সট বলা হয়েছে যে ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন কি? উদ্ভিদ হরমোন হলো সেই সকল হরমোন যে হরমোনগুলির প্রভাবে উদ্ভিদের কার্যকলাপ নিয়ন্ত্রিত হয়, সেগুলোকে বলা হচ্ছে উদ্ভিদ হরমোন। ঠিক আছে, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
তো উদ্ভিদ হরমোনের যদি বৈশিষ্ট্য দেখি, প্রথমে কি দেখতে পাবো যে উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোনে কি হয়, প্রাণী হরমোন একটা গ্রন্থি থেকে বা গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়, উদ্ভিদ হরমোনের সেক্ষেত্রে ঘটে না, ঠিক আছে। সেটা ডিরেক্টলি কোনো সরাসরি উদ্ভিদ হরমোন সংশ্লেষিত হয় কোষ থেকে। সেকেন্ড যদি দেখি, এটা প্রথম হয়ে গেল, ঠিক আছে। সেকেন্ড বৈশিষ্ট্য যদি দাও, যে উদ্ভিদ হরমোন উৎপত্তি স্থানের নিকটবর্তী এবং দূরবর্তী দুটো জায়গাতে কাজ করে, ঠিক আছে। 3 নম্বরে যদি দাও যে উদ্ভিদ হরমোনকে প্রাইমারি মেসেঞ্জার বা প্রাথমিক দূত বলে, আহ, এবং কোষ পর্দায় উপস্থিত গ্রাহকের মাধ্যমে হরমোন কোষে প্রবেশ করে কতগুলো নির্দিষ্ট যৌগ গঠন করে, ঠিক আছে। সেই যৌগগুলোকে গৌণ বা সেকেন্ডারি মেসেঞ্জার বলে, ঠিক আছে। অক্সিন, তাহলে এক্সাম্পল কি হয়ে গেল, অক্সিন হয়ে গেল তোমাদের প্রাইমারি মেসেঞ্জার। আর অক্সিনের প্রভাবে যে উৎপন্ন সাইক্লিক এএমপি গৌণ দূত হিসেবে কাজ করে, ঠিক আছে। নেক্সট যদি যে হরমোন অতি অল্প মাত্রায় ক্রিয়াশীল হয়, অর্থাৎ খুব কম মাত্রায় উৎপন্ন হয়ে ক্রিয়াশীল হয়ে যায়, আর কাজ করার পরে সেটা ডিস্ট্রয় হয়ে যায় বা বিনষ্ট হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কি রয়েছে প্রশ্ন, একটি উদ্ভিদ হরমোনের নাম, উৎস, স্থল এবং কাজ বর্ণনা করো। এক্ষেত্রে তোমরা যে কোনো হরমোনের নাম লিখে দিতে পারো, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। যেমন অক্সিজেনের তোমরা নাম লিখলে অক্সিন, অক্সিজেনের উৎসস্থল থেকে হয় অগ্র বা ভাজক কলা থেকে উৎসস্থল হয়ে গেল অক্সিজেনের। কাজ কাজ তোমরা অনেকগুলো দিয়ে দিলে, অগ্রস্থ প্রকটতা, ঠিক আছে। এছাড়া যত কাজ আছে দিয়ে দিই। নেক্সট যদি দেখো যে জিব্বেরেলিন, জিব্বেরেলিন থেকে জিব্বেরেলিন উৎসস্থান তোমরা বলতে পারো যে অপরিণত ইম্যাচিওর সিড বা অপরিণত বীজ, কাণ্ডের এপিক্যাল মেরিস্টেম, ঠিক আছে, পাতা, শিকড়, বিভিন্ন টিস্যুতে। তারপরে সাইটোকাইনিন তোমরা বলতে পারো যে যে সকল বৃদ্ধিপূর্ণ অঙ্গ, ঠিক আছে, বর্ধনশীল ফল, বীজ, পাতা, টিস্যুতে। সাইটোকাইনিন রুট টিপসে পাওয়া যায়, ঠিক আছে। আর অক্সিন পাওয়া যায় ফ্রুট টিপসে, অর্থাৎ মুকুলে। নেক্সট কি কোশ্চেন রয়েছে, অক্সিনের শারীরবৃত্তীয় কাজগুলি উল্লেখ করো, লিখে দেবে। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা, ট্রপিক চলন নিয়ন্ত্রণে, হ্যাঁ, যে লাইটের অক্সিজেনের প্রভাবে কি হয়, যে উদ্ভিদের কাণ্ড কাণ্ড কোন দিকে মুভমেন্ট করে, কাণ্ড আলোর দিকে, ঠিক আছে। আর মূল মূল কি করে, আলোর বিপরীতে, এটা হচ্ছে আলোর দিকে, আর এটা হয়ে যাবে আলোর বিপরীতে মুভমেন্ট ঘটে। এটা লিখবে তোমরা, ঠিক আছে। এটা একটু ডেসক্রিপশন করে লিখবে। নেক্সট কি বলেছে, আচ্ছা, এটা অথবা দিয়ে দিয়েছে, আলোক, হ্যাঁ, আলোকবর্তী চলন, অভিকর্ষবর্তী চলন। আলোকবর্তী চলন কোনটা, কাণ্ডে ঘটে, আর অভিকর্ষবর্তী মূলে ঘটে। 14 কি দিয়েছে, কৃষিকাজে অক্সিজেনের ব্যবহারিক প্রয়োগগুলি উল্লেখ করো। কি, মানে সবগুলো কাজ লিখে দেবে যেগুলো কৃষিকাজে ইউজ হচ্ছে, ঠিক আছে। যেমন অগ্রস্ত প্রকটতা, ঠিক আছে। তারপরে আহ পর্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে। এছাড়া আরো কি আছে, ফুল ফল উৎপাদনে অক্সিজেনের ভূমিকা, মূল উৎপাদনে অক্সিজেনের ভূমিকা। যে মূল উৎপাদনে, যেমন ধরো কাণ্ড থেকে যে ওটা প্রসেসটা কি ছিল, কলম তৈরির সময় কাণ্ডে যে কলম বাঁধে সেখানে অক্সিজেন প্রয়োগ করলে সেখানে দ্রুত মূল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এটা ভূমিকা লিখতে পারো। তারপরে অক্সিজেনের যে কৃত্রিম হরমোন 2,4-D আগাছা নাশক হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে। পার্থেনোকার্পিক ফল উৎপাদনে হেল্প করছে। নেক্সট কি বলেছে, জিব্বেরেলিনের শারীরবৃত্তীয় কাজ উল্লেখ করো। জিব্বেরেলিনের সব কাজগুলো লিখে দেবে। 16 দিয়ে চারাগাছের বৃদ্ধিতে জিব্বেরেলিনের জিব্বেরেলিক অ্যাসিডের ভূমিকা আহ, আলোচনা করো। চারাগাছের বৃদ্ধিতে, তো চারাগাছের জিব্বেরেলিন কি করে, জিব্বেরেলিন মেনলি কাজ করে সিড ডরমেসি, বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে, ঠিক আছে।
তাহলে জিব্বেরেলিন যদি একটা সিড বসিয়ে সেখানে প্রয়োগ করা হয়, ঠিক আছে, তাহলে সেখানে কি হবে, দ্রুত বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে চারা গাছ বৃদ্ধি হবে। এছাড়া যে চারা গাছ থেকে কাণ্ডের বৃদ্ধি করে, ঠিক আছে, এগুলো ডিটেলসে লিখে দেবে। নারকেলের দুধের জলে কোন হরমোন পাওয়া যায়, সেটা পাওয়া যায় সাইটোকাইনিন, ঠিক আছে। এই হরমোনের শারীরবৃত্তীয় কাজ সংক্ষেপে লেখো। শারীরবৃত্তীয় কাজ লিখে দেবে, সেম অ্যাজ অক্সিন, জিব্বেরেলিন। নেক্সট কি বলেছে, কোন হরমোন প্রয়োগে উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা নষ্ট হয়, এর ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তো অগ্রস্ত প্রকটতা এটা সাইটোকাইনিন। তো এই সাইটোকাইনিন কি করে, যে অক্সিন কি কাজ করছিল, অক্সিন কাজ করছিল অগ্রস্ত প্রকটতা, মানে হলো অগ্রমুকুলের উপস্থিতি থাকলে যে কাক্ষিক মুকুল পার্শ্বস্থ বৃদ্ধি হবে না। সেক্ষেত্রে যদি সাইটোকাইনিন ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি হবে, অগ্রমুকুল থাকলেও তার সঙ্গে সঙ্গে কাক্ষিক মুকুলও বৃদ্ধি পাবে। তাহলে এটা সাইটোকাইনিনের একটা বড় রোল, ঠিক আছে। তাহলে এটা কি হবে, সাইটোকাইনিন এর ব্যবহারিক উল্লেখ, তাহলে এটা ব্যবহারিক উল্লেখ একটা হয়ে গেল। এছাড়া ব্যবহারিক উল্লেখে তোমরা দিতে পারো যে গাছের যে বার্ধক্য বিলম্বতা, অর্থাৎ খুব তাড়াতাড়ি বার্ধক্য দশা আসে সেটাকে বিলম্বিত করার জন্য সাইটোকাইনিন ইউজ হয়, ঠিক আছে। সেল ডিভিশনে ইউজ করা যেতে পারে। এছাড়া জার্মিনেশন অফ সিড, বীজের অঙ্কুরোদ্গমে হেল্প করে, ঠিক আছে, ক্লোরোফিল উৎপাদনে হেল্প করে। নেক্সট কি বলেছে, 18 হয়ে গেল। 19 বলেছে একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। গ্যাসীয় হরমোন কি, ইথিলিন, ঠিক আছে। এর দুটি কাজ লেখো। ইথিলিন ফল পাকতে সাহায্য করে, আর 1 নম্বরে হয়ে গেল ফল পাকতে সাহায্য করে। 2 নম্বরে মোচন রোধ করে, ঠিক আছে, মোচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, অর্থাৎ ফুল ফলকে পাকতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে পেকে গেলে দ্রুত পড়ে যাবে, এটাই হচ্ছে ইথিলিনের কাজ। এছাড়া যদি বলতে পারো যে যে কুমড়ো, তরমুজ এই জাতীয় গাছে যদি ইথিলিন প্রয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, যেহেতু সেটা উভধর্মী উভলিঙ্গ ফুল, ঠিক আছে, তো সেক্ষেত্রে স্ত্রী পুষ্পের সংখ্যা বৃদ্ধি পায়। এটা একটা কাজ লিখে দিতে পারো। নেক্সট কি বলেছে, ফলের ঝুড়িতে একটি ফল পেকে গেলে অন্য ফলগুলিকেও দ্রুত পেকে যায়, অন্য ফলগুলো দ্রুত পেকে যায়, এর কারণ উল্লেখ করো। এর কারণ হলো ইথিলিন, ঠিক আছে। একটা ফলে যেহেতু পাকার সঙ্গে সঙ্গে ইথিলিন সিনথেসিস হচ্ছে, বা ইথিলিন যেহেতু গ্যাসীয় হরমোন, ঠিক আছে, তো বাতাসের মাধ্যমে সেই একটা ফল থেকে অন্য ফলে ট্রান্সফার হয়ে যায় ইথিলিন, সেইটাকে গিয়ে আদার্স ফলগুলোকে পাকিয়ে দিচ্ছে। এর সঙ্গে কি বলেছে, অঙ্কুরোদ্গম কালে বীজের অভ্যন্তরীণ উৎসেচক বীজপত্র সঞ্চিত খাদ্যবস্তুতে আদ্র বিশ্লেষিত করে। কোন ফাইটো হরমোন এই জাতীয় উৎসেচককে উদ্দীপিত করে, এটা তাহলে কে করে, সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে। 21 অ্যাবসিসিক অ্যাসিডের শারীরবৃত্তীয় কাজগুলি উল্লেখ করো, লিখে দেবে। অ্যাবসিসিক অ্যাসিড মেনলি স্ট্রেস হরমোন, বিভিন্ন স্ট্রেসকে ওভারকাম করে, ঠিক আছে, বাষ্পমোচন রোধ করে, ফুল ফুটতে সাহায্য করে, বীজহীন ফল পার্থেনোগার দিকে হেল্প করে। নেক্সট কি বলেছে 22-এ, জিব্বেরেলিন এবং অ্যাবসিসিক অ্যাসিডের কাজ পরস্পরের বিপরীতধর্মী, বক্তব্যটি যথার্থ বিচার করো। জিব্বেরেলিন যে কাজ করে তার অপোজিট কাজ করে অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে, এই কারণে অ্যাবসিসিক অ্যাসিডকে অ্যান্টি জিব্বেরেলিন বলা হয়, ঠিক আছে। তো এই কাজটা লিখবে তোমরা। নেক্সট কি বলেছে, কৃষিকার্যে উদ্যানবিদ্যায় উদ্ভিদ হরমোনের ভূমিকা লেখো। বিভিন্ন ধরনের যেমন প্রত্যেকটা যে অক্সিন কোষ বিভাজনে হেল্প করছে, বৃদ্ধিতে ফুলের মূল বৃদ্ধিতে বা কলম কলম বাঁধতে যেটা হেল্প করছে অক্সিন, সাইটোকাইনিন, ঠিক আছে। এছাড়া যদি জিব্বেরেলিন দেখো, জিব্বেরেলিনের কাজ হচ্ছে ফুল ফল যেগুলো ধরো চাষ হচ্ছে, ঠিক আছে, কোনো পেয়ারা গাছ লিচু গাছের চাষ হচ্ছে, সেখানে যদি দ্রুত ফল পড়ে যায়, ফুল থেকে ফল পড়ে যায়, সেক্ষেত্রে কি হবে, ক্ষতি হবে। সেই ক্ষেত্রে কি করা যায়, সেই ক্ষেত্রে জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করা যেতে পারে, যে ফলগুলো যাতে না পড়ে, দেন তাড়াতাড়ি ফল বড় হয়, সেটা জিব্রেলিনের কাজ। এই ধরনের ভূমিকা লিখবে তোমরা, ঠিক আছে।
নেক্সট 24 কি বলেছে, আলোক পর্যায়বৃত্তি বা ফটো পিরিয়ডিজম কি? ফটো পিরিয়ডিজমটা কি, যে আলোর উপর ডিপেন্ড করে লং ডে প্ল্যান্ট, শর্ট ডে প্ল্যান্টে যে ফুল ফোটার যে এই যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা পরিবর্তন, এই যে ঘটনা, এই ঘটনাটাকেই বলা হচ্ছে ফটো পিরিয়ডিজম। আর ফটো পিরিয়ডটা কি, পিরিয়ড অর্থাৎ সময়, যে আলোককাল, মানে আলো যত সময় সময় প্রয়োজন, যে নির্দিষ্ট সময় আলোর জন্য প্রতিটি উদ্ভিদের ফুল ফোটার ডিপেন্ড করে, সেইটাকেই বলা হচ্ছে ফটো পিরিয়ড। তাহলে এটা সংজ্ঞা কিভাবে লিখবে, যে ফটো পিরিয়ডের সংজ্ঞা এটা লিখবে যে প্রতিটি উদ্ভিদের ফুল ফোটা আলোর সময়কাল বা দিবা দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, এবং প্রস্ফুটন বা ফুল ফোটা নিয়ন্ত্রণকারী আলোর সময়কালকে আলোককাল বা ফটো পিরিয়ড বলে। আর ফটো পিরিয়ডিজমটা কি লিখবে, আপেক্ষিক দিবাদৈর্ঘ্য বা দিন রাতের পার্থক্যের দৈর্ঘ্য, দিন রাতের সময়ের পার্থক্যের উপর নির্ভর করে উদ্ভিদের শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে ফুল ফোটার ঘটনাকে ফটো পিরিয়ডিজম বলে। 24 হয়ে গেল। 24-এর গুরুত্ব বলেছে, আলোক পর্যাবৃত্তির গুরুত্ব সংক্ষেপে লেখো। গুরুত্ব লিখবে যে কিছু ফুল দেখবে, কিছু উদ্ভিদ শীতকালে ফুল ফোটে, আবার কিছু গ্রীষ্মকালে পাওয়া যায়, কিছু নিরপেক্ষ আছে যেগুলো দিবা নিরপেক্ষ, যেগুলো যে কোনো সময় পাওয়া যায়, ঠিক আছে, এগুলো গুরুত্ব লিখবে। নেক্সট কি বলেছে, আলোক পর্যাবৃত্তি অনুসারে উদ্ভিদের শ্রেণী বিভাগ করো। তাহলে আলোক পর্যাবৃত্তি অনুসারে প্রথমে তো লং ডে প্লান্ট, শর্ট ডে প্লান্ট, তারপরে দিবা নিরপেক্ষ প্লান্ট, তারপরে হর্ষ দিবা, শর্ট লং ডে প্লান্ট, লং শর্ট ডে প্লান্ট, ইন্টারমিডিয়ারি ডে প্লান্ট, আর শেষে আরেকটা রয়েছে অ্যাম্ফোপিরিয়ডিক প্লান্ট, ঠিক আছে। তাহলে এই 7টা তোমরা শ্রেণী বিভাগ লিখে দেবে। নেক্সট কি বলেছে, 3 নম্বরে 7টা তোমাদের দিলে নাম দিয়ে দিতে হবে, এর সংজ্ঞা দিতে লাগবে না, জাস্ট নাম দেবে। প্রথমে লিখবে আলোক পর্যায়বৃত্তি অনুসারে উদ্ভিদের শ্রেণী 7টি শ্রেণীতে ভাগ করা হয়, তারপর সেগুলো 7টার নাম দিয়ে দেবে। 26-এ কি বলেছে, উদ্ভিদের আলোক পর্যায়বৃত্তি পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। পুরো ঘটনাটা পদ্ধতি। তাহলে প্রথমে তোমরা লিখবে যে আলোক পর্যায়বৃত্তিটা কি, ঠিক আছে, যে একটি উদ্ভিদের ফুল ফোটা নিয়ন্ত্রণকারী আলোর সময়কালকে আলোক পর্যায়বৃত্তি বা ফটো পিরিয়ড বলে, ঠিক আছে। ফটো পিরিয়ডের সংজ্ঞা দিয়ে দিলে। এটা কে করেন, এটা বিজ্ঞানী গার্ডনার ও অ্যালার্ট প্রথমে ফটো পিরিয়ড শব্দটি ব্যবহার করেন, এটাও দিয়ে দেবে। তারপরে ফটো পিরিয়ডিজমের সংজ্ঞা দেবে, দিয়ে সেখানে লিখবে যে 7টা শ্রেণীতে ভাগ করা যায়, 7টা শ্রেণীর নাম লিখলে বাস হয়ে গেল পুরোটা। দেন কি বলেছে, আলোক পর্যায়বৃত্তির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। যে আলোক পর্যায়বৃত্তির প্রধান বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্যের মধ্যে তোমরা লিখতে পারো যে আলো কিভাবে ডিপেন্ড করে আলোর উপরে, ঠিক আছে। এটা বই থেকে লিখে নেবে, বই তো ভালো করে রয়েছে। বইতে তোমরা চলে যাবে আলোক পর্যায়বৃত্তি, একদম লাস্টের দিকে থাকবে চ্যাপ্টারে, ঠিক আছে। নেক্সট কি দিয়েছে, উদাহরণ সহ হ্রস্বদ্বীপা উদ্ভিদ, দীর্ঘদ্বীপা, দীর্ঘ উদ্ভিদের সংজ্ঞা দাও। তাহলে একটু আগেই তোমাদের প্রথমে বলেছিলাম যে হ্রস্বদ্বীপা, দীর্ঘদ্বীপা, দীর্ঘ নিরপেক্ষ। হ্রস্বদ্বীপাতে কি ছিল, আলু ছিল, তামাক ছিল। দীর্ঘদ্বীপাতে কি ছিল, দীর্ঘদ্বীপাতে ছিল পালং শাক, মূলা, ভুট্টা, এগুলো ছিল। আর নেক্সট কি দিয়েছে, দিবা নিরপেক্ষ। দিয়া নিরপেক্ষতে তোমরা সূর্যমুখী দিতে পারো, ঠিক আছে, সূর্যমুখী, শশা, ভুট্টা, ঠিক আছে। দীর্ঘ নিরপেক্ষ, আচ্ছা দীর্ঘ দিবাতে ভুট্টা বলেছিলাম, ভুট্টা হবে না, দীর্ঘ নিরপেক্ষতে হবে, দীর্ঘ দিবাতে বলেছিলাম। দিবা নিরপেক্ষতে সূর্যমুখী। পুষ্প পরিস্ফুটনে ফাইটোক্রোমের ভূমিকা, অথবা উদ্ভিদ আলোক পর্যায়বৃত্তিতে ফাইটোক্রোমের ভূমিকা, এটা ভালো করে দেওয়া রয়েছে তোমাদের বইতে, ঠিক আছে, এটা লিখে নেবে। 4 নাম্বার গুলো খুব একটা কঠিন না, ঠিক আছে, তোমরা করে নেবে। তো এখানেই আমাদের আজকের ক্লাস
শেষ করছি আজকের আলোচনা সলিউশন। তো এ পর্যন্ত বৃদ্ধি ও বিকাশটা কমপ্লিট হয়ে গেল। তো এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।